এরা কি চালু করতে চেষ্টা করে এই যে পরিক্রমার সময় পরিক্রমা এরা কি শহর চালু করবে এর মধ্যে কি চালু করবে নাকি পরিক্রমা 20 তারিখ থেকে হার্ড এক্স নাকি পরীক্ষা নিচ্ছে এটা কি এটিও নাকি ইটিও আশা করি শিক্ষক মানে বায়োলজি জুলজি আসলে পাস করছে রাজশাহী কলেজ থেকে রাজশাহী কলেজে কোন কলেজ থেকে পাস করছে এই যে এখানে এর ম্যাথে থাকতো এখানে ও আমাকে চেনেন নাকি আমি ওকে চিনি আচ্ছা দাদা তাহলে এটা এখানে রাখি একটু ফেসবুকে আমি একটু ঢুকি শামীম চলে আসছে বাহ আজকে ছেলে মেয়ে তো অনেকগুলো আসছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নুরুন্নাহার সেতু ওয়ালাইকুম আসসালাম ভালো আছে রে 26-27 জন আসছে তারপরে কি সোমা তাসমিন সোমা ওয়ালাইকুম আসসালাম সামিয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এনি মেঘলা আকাশ ওয়ালাইকুম আসসালাম তরফি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তরিকুল হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সেতু সিরাজুম মনিরা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই জুয়েল রানা কি এর আগে ক্লাস করছো রেগুলার আচ্ছা দেখো আমরা আজকে গতদিনের পরে যেখান থেকে আমরা শুরু করব হ্যাঁ সেতু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখো আমরা কি পড়ে আসলাম কি পড়া বাকি আছে তাই না আমরা 2-3টা জিনিস একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স যা পড়ে আসছি দেখো কম্পিউটার সায়েন্স এই সংক্রান্ত কিছু কথাবার্তা ইটস হিস্টোরি খুব মোটামুটি ভালোভাবেই পড়ছি এরপরে টাইপস অফ কম্পিউটার টাইপস অফ ডিজিটাল কম্পিউটার আচ্ছা এর মধ্যেও অনেক কিছু আছে আর কি হ্যাঁ তো এখন আমাদের গতদিন আমরা শুধু মাইক্রো কম্পিউটার নিয়ে একটু কথা বলছিলাম তোমরা ওই সূত্র ধরে ঠিক ওইভাবেই মিনি কম্পিউটার মেইন ফ্রেম সুপার কম্পিউটারটা করে ফেলবা নিজেই আচ্ছা এরপরে আমাদের এখান থেকে বেশ কিছু জিনিস পড়া লাগবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা প্রশ্ন হবেই ইনশাআল্লাহ নিশ্চিত প্রশ্ন হবে আচ্ছা শাহিন আলম লিমন আসো হ্যাঁ ভাই থ্যাংক ইউ তারপরে ওয়ালাইকুম আসসালাম শাহিন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখো খেয়াল করো শাহিনের ক্যাম্পাসে ক্লাস নাই আচ্ছা টাইপস অফ ডিজিটাল কম্পিউটার এখন আমাদের এখান থেকে কতগুলো জিনিস আছে গুরুত্বপূর্ণ দেখো একটা হলো লজিক গেটস এরপরে হচ্ছে কম্পিউটার নাম্বার সিস্টেম কনভারসেশন অফ নাম্বার সিস্টেম এইরকম অনেক কিছু আছে কম্পিউটার জেনারেশন ল্যাঙ্গুয়েজ জেনারেশন তারপরে হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার
এগুলো সহজ জিনিস, তোমরা পারো, সেই জন্য আমি ওইদিকে যাই নাই। একটু খেয়াল করে নাও, এইটুকু আমি দেখাই দিছি মোটামুটি একটা জিনিস, তোমাকে একটা লাইন উঠাই দিছি যে কম্পিউটারটা এভাবে পড়তে হবে আর কি। হ্যাঁ, তো এরপরে লজিক গেট, কম্পিউটার নাম্বার সিস্টেম, এগুলো যদি সরাসরি সিলেবাস ওইভাবে করা নাই, কিন্তু প্রতিটা বিসিএসে দেখো, প্রত্যেকটা বিসিএস আমরা দেখতে পাচ্ছি লজিক গেটস থেকে প্রশ্ন হয়, এবং কখনো একটা হয়েছে, কখনো দুইটাও হয়েছে, একটাও হয় দুইটাও হয়। এরপরে কম্পিউটার নাম্বার সিস্টেম থেকে ন্যূনতম একটা কোশ্চেন হয় নিশ্চিত। তাহলে এই জায়গাগুলো তোমাকে একটু দেখতে হবে। হার্ডওয়্যার সফটওয়্যার আছে, মেমোরি আছে, ওগুলো সব জিনিস সবাই পারো এখন। তো আমরা এখানে একটু কথা বলি। দেখো, এই জায়গাটা বেশ জটিল, হ্যাঁ বেশ জটিল, আবার সিলেবাসের মধ্যে সরাসরি লেখা নাই, কিন্তু প্রশ্ন ওখান থেকে হয়। হ্যাঁ, যেই টপিকগুলো আমি পড়াই, দেখো এখন তো সময় পাচ্ছি না, আর তাছাড়া তো আমি যেই টপিকগুলোতে হাত দিচ্ছি, হ্যাঁ ওই টপিকগুলোতে যেইগুলো আমি আলোচনা করতেছি ওর মধ্যে কিছু পড়া লাগবে না। যে বিষয়গুলো আমি কথা বলছি সেটা যদি তুমি মনোযোগ দিয়ে থাকো, লিমন, যদি মনোযোগ দিয়ে শুনে থাকো আর যে কয় লাইনই লেখাইছি লিখে থাকো, তাহলে ওই টপিকের মধ্যে কোশ্চেন ঢুকলে তুমি সরাসরি খাতার মধ্যে পাবা, অথবা আমি যে আলোচনা করেছি যদি শুনে থাকো তাহলে তোমার মাথার মধ্যে এটা থাকবে, তুমি আনসার করতে পারবা। হ্যাঁ, তো যেই টপিকগুলো আমি পড়াবো খুব মনোযোগ দিয়ে একটু শুনো। আর সব তো পড়ানো সম্ভব না, বাকিগুলো তোমরা একটু দেখে নিবা। তবে আমি যে স্টাইলে পড়াইছি তুমি সেই স্টাইলে পড়বা, তাহলে তোমার দ্বারা এইগুলো ওভারকাম করা পসিবল হবে। কারণ কোশ্চেনগুলো বেশি জটিল হয় পরীক্ষার, মানে তুমি দেখছি তো যে আইসিটি পার্ট থেকে, মানে কম্পিউটার আইসিটি থেকে যে 15টা নাম্বার, এই 15 নাম্বারের মধ্যে 4-5টা প্রশ্ন কমন থাকে, বাকি প্রশ্ন কমন থাকে না, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেয়, কিন্তু সহজ জিনিসই একটু ঘুরে ঘুরে দেয়, বুঝতেছো? ওই যেমন আমরা সেদিন বললাম এবিসি কম্পিউটারটা, এইরকমভাবে একই জিনিসটাকে যত রকমভাবে ঘুরানো যায়। তারপরে আমরা গত ক্লাসে মাইক্রো কম্পিউটার নিয়ে কথা বলছিলাম না, খেয়াল করো, মাইক্রো কম্পিউটারে বলছিলাম যে মাইক্রো কম্পিউটার থেকে প্রশ্ন হতে পারে পার্সোনাল কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটার, সেগুলোকে কখন কোথায় কিভাবে হয়েছে। তো মোটামুটি আমি একটু ডিটেলস বলার চেষ্টা করছিলাম। এইভাবে সিমিলারলি তুমি মিনি, মেইন ফ্রেম, সুপার কম্পিউটার এগুলো একটু পড়বা, হ্যাঁ, তাহলে আমাদের ওগুলো ওভারকাম করার পসিবল হবে। তবে আমি যে স্টাইলে পড়াইছি সেই স্টাইলে পড়বা, দেখবা পরীক্ষার হলে আমার কথা মনে পড়বে যে গতানুগতিক প্রশ্ন কিন্তু কমন থাকবে না। এবার আমরা খেয়াল করবো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কমপ্লিটলি পড়ার চেষ্টা করবো আজকে একটা জায়গা। হ্যাঁ, সেই জায়গাটা হচ্ছে, সবাই লিখো কম্পিউটার নাম্বার সিস্টেম, প্লিজ সবাই লেখো। হ্যাঁ, কম্পিউটার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সুইটি, দেখো কম্পিউটার নাম্বার সিস্টেম। আজকে কম্পিউটারের শেষ ক্লাস, মানে একদম আমি মূল জায়গাগুলো টাচ করে দিয়েছি, এখন আমি একদম ফিনিশিংয়ে চলে আসছি। কম্পিউটার নাম্বার সিস্টেম, দেখো এটা আবার ক্লাস করলে তোমার অনেক কিছুর এখান থেকে একটু চিন্তা সৃষ্টি হবে তোমার, ওর বেসিসে তুমি পড়তে পারবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো লিখে নাও প্লিজ কম্পিউটার নাম্বার সিস্টেম। লিখছো কম্পিউটার নাম্বার সিস্টেম? এখন এখানে আমাকে কতগুলো কথা বলতে হবে, তুমি একটু মনোযোগ দিয়ে শুনবা। প্রথম কথা হচ্ছে এখানে তিনটা ওয়ার্ড নিয়ে আমরা একটা ফ্রেজ করেছি, তিনটা ওয়ার্ড আছে এখানে। দেখো, প্রথম কথা হচ্ছে কম্পিউটার, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে নাম্বার সিস্টেম বা নাম্বার সিস্টেম, একসাথে বলতে পারি, সমস্যা নাই। এখানে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখন এই দুইটা না হয় আমরা একসাথেই বললাম, সমস্যা নাই। তো বিষয় হচ্ছে তোমাকে কমনভাবে তোমার মাথায় একটা জিনিস, একটা চিন্তা রাখতে হবে, কারণ তুমি যেহেতু বিসিএস ক্যাডার হবা, দ্যাট ইজ হয় তোমার মধ্যে কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু ট্যালেন্সি থাকবে। সেটা কেমন ধরনের, তুমি প্রথমেই নিজেকে জাজ করবা, নিজেকে তুমি ওই প্রতিযোগিতার ক্ষেত্রে কতগুলো কোশ্চেন করতে হবে। যেমন এখানে আমি যখন তাকানোর সাথে সাথে আমার চোখে একটা জিনিস পড়ছে, তোমার চোখে পড়ছে কিনা জানি না, অবশ্যই হয়তো পড়ছে। সেটা হলো যে স্যার আমাদের ম্যাথমেটিক্সের সিলেবাসের মধ্যে তো স্যার নাম্বার সিস্টেম আছে, নাম্বার আছে, তাহলে স্যার আমরা এই নাম্বার বা নাম্বার সিস্টেম, হ্যাঁ সেটা আবার এখানে কেন পড়বো, ওইখানে তো পড়া আছেই, তার মানে খুব সহজ স্যার, ওখানে তো পড়েছি, ওইটা পড়লেই কি হয়ে যাবে?
এটা একটা কথা। আরেকটা কথা স্যার, এই নাম্বার সিস্টেম যেহেতু গণিতের মধ্যে আছে নাম্বার, তাহলে ওই নাম্বার সিস্টেমটা আবার কম্পিউটারের মধ্যে দিল কেন? এটা একটা প্রশ্ন। তাহলে তোমাকে এখানে বুঝতে হবে যে আসলে আমরা এখন কিন্তু গণিত পড়তেছি না। এটা গণিত যদি হইতো তাহলে গণিতের টপিকের মধ্যেই রাখা হতো। এটা গণিত না, এটা হচ্ছে ফিজিক্স মিন্স ইলেকট্রনিক্স। এটা কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন আমরা যে গণিতটা করব, হিসাবটা করব, তা মূলত গণিত না, তা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ লিমন। দেখো ভাই, তো তাহলে আমাদেরকে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এটা কিন্তু গণিত না, গণিতের মতো কিন্তু গণিত না, বুঝতেছো? তার মানে এটা কি? ইলেকট্রনিক্স, ফিজিক্স। তাহলে আমরা এখন যে ক্যালকুলেশনটা করব অবভিয়াসলি সেটা হবে ম্যাথমেটিক্সের মতো, বাট কমপ্লিটলি ম্যাথমেটিক্স না, এবং কমপ্লিটলি ম্যাথমেটিক্সের রুলস এখানে ফলো করব না, কারণ এটা ম্যাথমেটিক্স না, কারণ এটা হচ্ছে ফিজিক্স, এটা হচ্ছে ইলেকট্রনিক্স, এটা হচ্ছে ইলেকট্রনিক্সের একটা ব্রাঞ্চ, একটা পার্ট, নাম, একটা ডিভাইস, কম্পিউটার। মূলত এটা হচ্ছে কম্পিউটার। আমি তোমাকে বোঝাচ্ছি কিভাবে তুমি চিন্তা করবা, বিসিএস এর টপিকগুলো নিয়ে কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে চিন্তা করলে তুমি সবগুলো প্রবলেম ওভারকাম করতে পারবা, সলভ করতে পারবা। তো এইটা নাম্বার সিস্টেম। তাহলে নাম্বার সিস্টেমকে আমরা মডিফাই করেছি কি শব্দ দ্বারা? কম্পিউটার নাম্বার সিস্টেম। আসলে মূলত এটা কম্পিউটার নাম্বার সিস্টেম না, মূলত এটা হচ্ছে কি ইলেকট্রনিক নাম্বার সিস্টেম। এটা কম্পিউটারের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা মোবাইল ফোনের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা রাডার, স্যাটেলাইট, যেখানে ইলেকট্রনিক ডিভাইস যেখানেই আছে সেখানে কিছু সিগন্যাল ক্যালকুলেট হয়। সেখানে সিগন্যালগুলো ক্যালকুলেশন করতে গেলে একটা সার্টেন প্রসিডিওর মেনটেন করতে হয়। দ্যাট ইজ দ্য প্রসিডিওর ইজ নোন অ্যাজ দ্য কম্পিউটার নাম্বার সিস্টেম, দ্যাট ইজ ইলেকট্রনিক নাম্বার সিস্টেম। বোঝা যাচ্ছে? তাহলে আমরা জানবো এটা মূলত একটা ফিজিক্স, এটা মূলত একটা ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সের মধ্যে সিগন্যালগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়, হিসাব নিকাশ করতে হয়, দ্যাট ইজ দ্য প্রসিডিওর, হ্যাঁ, নোন অ্যাজ দ্য ইলেকট্রনিক নাম্বার সিস্টেম অর সিম্পলি কম্পিউটার নাম্বার সিস্টেম। এটা তোমার মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক তো? তো আমরা শুরু করি। দেখো ভাই, হ্যাঁ, তারানা ইসলাম, তারানা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখো, খেয়াল করো, আমরা তাহলে কম্পিউটার নাম্বার সিস্টেম পড়তেছি। ফার্স্ট নলেজ ইজ দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক্স, পার্ট অফ ইলেকট্রনিক্স। এটা নিয়ে নিলাম মাথায় যে এটা গণিত না, গণিতের মতো, বাস শেষ। এবার আমরা শুরু করব। দেখো, এরপর আরেকটা কথা আছে এখানে, দেখো সবাই একটু মনোযোগ দিবা। এই যে নাম্বারগুলো, সবাই তাকাও, নাম্বার তোমরা পড়ে আসছো না? যে নাম্বার মানে কি? সংখ্যা। সংখ্যা কি পড়ে আসছো তোমরা? যে একটা বাস্তব, এটা অবাস্তব। তো অবাস্তব সংখ্যাগুলো তো আমাদের এখানে দরকারই নাই, সুবাস্তব যে বিষয়গুলো থাকবে, ঠিক আছে? এখন বাস্তব স্বাভাবিক সংখ্যাগুলো, যেটা পূর্ণ সংখ্যা যেটা বলে থাকি আমরা, এই পূর্ণ সংখ্যাগুলো আবার মানে এই স্বাভাবিক সংখ্যা, বাস্তব যে সংখ্যাগুলো আমরা ইউজ করে থাকি দৈনন্দিন জীবনে, স্বাভাবিক লাইফে, সেই সংখ্যাগুলো দুই রকম হয় সাধারণভাবে। একটাকে বলে থাকি পূর্ণ সংখ্যা, আর একটাকে বলে থাকি ভগ্ন সংখ্যা। সুতরাং আমরা যখন এই সংখ্যা পদ্ধতি পড়ব, তখন তোমাকে একটা মাথায় রাখতে হবে, এটা পূর্ণ সংখ্যাও হতে পারে, এটা ভগ্ন সংখ্যাও হইতে পারে। বোঝা যাচ্ছে? তাহলে আমাকে এখানে একটা জিনিস জানতে হবে যে আইসিটি পার্টের মধ্যে, কম্পিউটারের পার্টের মধ্যে, ইলেকট্রনিক্সের পার্টের মধ্যে যখন আমরা সিগন্যালগুলো হিসাব নিকাশ করব, ক্যালকুলেট করব, তখন সংখ্যার প্রয়োজন হবে। সেই সংখ্যাগুলো দুইভাবে প্রয়োজন হইতে পারে, ক্যালকুলেট করা লাগতে পারে। মেবি পূর্ণ সংখ্যা আর অপূর্ণ সংখ্যা মিন্স ভগ্নাংশ, ফ্র্যাকশন নাম্বার। হ্যাঁ, তাহলে আমরা এখন আগে দেখব প্রথমে যে কম্পিউটারে নাম্বার সিস্টেমটার গুরুত্ব কি, সেটা কি, জিনিসটা আসলে কেমন। তারপরে আমরা পূর্ণ সংখ্যা, ভগ্ন সংখ্যা এগুলো পরে চিন্তা করব। তোমাকে শুধু জানাই রাখলাম যে আমরা যখনই নাম্বার সিস্টেম পড়বো তখন এখান থেকে দুইটা জিনিস পড়তে হবে, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ বা ভগ্ন সংখ্যা। তো আমরা এখন আরেকটু ক্লিয়ার হব যে এখানকার নাম্বার সিস্টেমটা মূলত কি। হ্যাঁ, ইয়াহিয়া মন্ডল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই দেখো,
আমি কিন্তু একদম প্রাইমারি আলোচনা করতেছি, এটা তুমি ভালো করে শুনবা, এটা যত বেশি শুনবা তোমার ভিতরের বেসটা তত কনক্রিট হবে এবং এখান থেকে অনেক কিছু জিনিস তোমার ছড়িয়ে পড়বে। তো খেয়াল করো প্লিজ, আমরা এটা বলছিলাম গণিত না গণিতের মতো, গণিত না গণিতের মতো। তাহলে কি হচ্ছে এখানে দেখো, আমি একটু পিছনে যাব, সবাই দেখবা। গতকালকের ক্লাস, মেবি গত দিনের ক্লাস, টাইপস অফ কম্পিউটার, এটা আমরা পড়লাম না? মোটামুটি ভালোভাবেই পড়েছি। টাইপস অফ কম্পিউটার, দ্যাট মিন্স অ্যানালগ, হাইব্রিড এবং ডিজিটাল। তোমরা এর আগে যত মানে আমার ক্লাস না করে থাকলে তুমি যেখানেই পড়ে থাকো না কেন, যে কোনো বই পড়ে থাকো না কেন, তোমার মধ্যে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট ছিল না হোয়াট ইজ অ্যানালগ কম্পিউটার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানালগ কম্পিউটার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিজিটাল কম্পিউটার অ্যান্ড হাইব্রিড কম্পিউটার। বোঝা যাচ্ছে? অর অ্যামং দ্য থ্রিস, এই তিনজনের মধ্যে কী যে পার্থক্য সেটা কিন্তু তুমি বুঝতে না, কিন্তু এখন কিছুটা হলেও তুমি কথা বলার মতো একটা যোগ্যতা তোমার হয়ে গেছে। তো আজকে আমরা সিমিলারলি শিখবো এখানে যে ওই কম্পিউটার যেগুলো পড়ে আসলাম, সেই কম্পিউটারের মধ্যে হিসাব নিকাশ করতে গেলে কি কি প্রবলেম হয় বা কি কি আমাদের অবস্টাকল সামনে আসে। দেখো, তো একটা উদাহরণ দেই, সিম্পল উদাহরণ দেই। ধরো তুমি কম্পিউটারে কোনো কিছু লিখতেছো, একটা উদাহরণ দিলাম কথার কথা। দেখো, তুমি কম্পিউটারে কোনো কিছু লিখতেছো, এই আধুনিক সিস্টেম না, স্বাভাবিক যে কম্পিউটারে আমরা ডেস্কটপ যা বাসায় ব্যবহার করি, সেই ডেস্কটপে তোমার সামনে কি আছে, কিবোর্ড আছে, তুমি ডেস্কটপে কিছু একটা লিখবা, ধরো তোমার নাম লিখলা। এখন ওখানে কি হয়, হিসাব নিকাশটা কি হয় দেখো না ভাই। তো সেখানে তোমার ধরো এখানে কিবোর্ড আছে, কিছু কি আছে এখানে, তুমি কিগুলো লিখ, খুব মনোযোগ দিও কিন্তু, হ্যাঁ। এখানে তোমার কিছু কি আছে, এইভাবে কানেকশন দেওয়া আছে, এখানে কম্পিউটারের মনিটর আছে, একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কি হবে, তুমি যখনই এই অক্ষরগুলো লিখবা, এই অক্ষরগুলো লিখবা, এখানে প্রেস করবা, প্রেস করার সাথে সাথে, এই প্রেস করার সাথে সাথে এখান থেকে একটা সিগন্যাল যাবে, ইলেকট্রিক ওয়্যার কিন্তু এটা, হ্যাঁ, বিদ্যুতের তার, এখান থেকে একটা সিগন্যাল যাবে, এইভাবে একটা সিগন্যাল যাবে কম্পিউটারের মধ্যে, সিপিইউ এর মধ্যে যাবে। এই সিগন্যালটা দেখো তো ভাই, অ্যানালগ সিগন্যাল না? গতদিনের ভাষা অনুসারে আমাদের সিগন্যালটা অ্যানালগ সিগন্যাল, কারণ এখানে কন্ডাক্টর, এটা তো আমার তার, এটা হচ্ছে কন্ডাক্টর, তামার তার। এই সিগন্যালটা সিপিইউ এর মধ্যে যখন গেল, সিপিইউ মিন্স কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওখানে একটা ওই যে বাক্সটা আছে, যেটা সাপের বাক্সের মতো দেখা যায়, ওই বাক্সের পার্শ্বে দেখবা এক পার্শ্বে হিজিবিজি অনেক ছোট ছোট জিনিস লাগানো আছে। ওই বোর্ডটাকে যে কোনো এক পাশে, যে সিপিইউর এক পাশে একটা বোর্ড লাগানো থাকে লম্বা করে, ওই বোর্ডটার মধ্যে অনেকগুলো সার্কিট থেকে, যন্ত্র লাগানো থাকে, তাকে বলা হয় মাদার বোর্ড। তোমরা জানো তাই না? এটা আমাদের পরীক্ষায় আসছে, বিশেষ পরীক্ষায় 2 বার, যে মাদার বোর্ড কি। অপশনের মধ্যে ছিল কম্পিউটারের প্রিন্টেড সার্কিট বোর্ড, ওটা দেখবো সার্কিটগুলো প্রিন্ট করা আছে, তার লাগানো নাই, তারের ছাপ দেওয়া আছে। তাহলে আমাদের পরীক্ষায় 2 বার আসছে মাদার বোর্ড কি, আনসার হচ্ছে কি, প্রিন্টেড সার্কিট বোর্ড। আচ্ছা দেখো, তো এই যে প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড যেটা ছিল এখানে মাদার বোর্ড, ওখানে ওইগুলো তৈরি হচ্ছে, ছোট্ট ছোট্ট যে ডিভাইসগুলো আছে সবগুলো তৈরি হলো এর ভিতরে, সবগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, মেবি সিলিকন অর জার্মেনিয়াম আর কি বলছিলাম সেইগুলো, হ্যাঁ। দেখো আগের ক্লাসগুলো খেয়াল করো, আমরা ইলেকট্রনিক্সের ক্লাস কিন্তু করে আসছিলাম, এবং আমি বলেছিলাম যে ইলেকট্রিসিটির ক্লাস করতে হয়, তারপর ইলেকট্রনিক্সের ক্লাস করতে হয়, তারপরে কম্পিউটার সায়েন্সের ক্লাস করতে হয়। সিকুয়েন্সলি পড়াশোনা করলে ওইটা মাথার মধ্যে কিছুটা থেকে যায়। তো দেখো, এখন এটা ছিল কন্ডাক্টর মানে কি, ইলেকট্রিক্যাল প্রসেস, হ্যাঁ, সিম্পল অ্যানালগ সিগন্যাল আকারে সিগন্যালটা প্রবেশ করলো, যখন সিপিইউ এর মধ্যে গেল, একটু মনোযোগ দিও ভাই, হ্যাঁ, সিপিইউ এর মধ্যে যখন যাবে তখন কি সেমিকন্ডাক্টর না? সেমিকন্ডাক্টর হইলে এইটা তো কন্ডাক্টর, ভিতরে তো তার আছে তাই না? তো আমাদের কিবোর্ড থেকে কিন্তু এইভাবে তারটা কোথায় গেছে, সিপিইউ এ গেছে একটা তার, দেখবা। তো আমরা যখন এখানে কোনো কিছু লিখলাম, তাহলে এই সিগন্যালটা, বৈদ্যুতিক তরঙ্গটা, ইলেকট্রিসিটি লাইন যেহেতু এর সাথে আছে, বৈদ্যুতিক তরঙ্গটা, ইলেকট্রিক সিগন্যালটা এইভাবে এই পর্যন্ত আসলো।
এসে সিপিইউতে প্রবেশ করলো। হ্যাঁ, সবাই একটু খেয়াল করিও। না, আজকে আমি খুব ইজি আছি তো, দেখো লিমন। না না, শুরু হলে এমনি দেখবে কথা বেরিয়ে যাবে। দেখো আগে শোনো ভাই, সকালবেলা তো তাই। দেখো তো সেমিকন্ডাক্টর, একটু খেয়াল করো। তো এই সেমিকন্ডাক্টরটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এই জিনিসগুলো আমরা বলছিলাম। তো এর মধ্যে সেমিকন্ডাক্টরের ধর্ম কি? এর মধ্যে যখনই সিগন্যাল যাবে তখনই সিগন্যালটা বিচ্ছিন্ন সিগন্যাল হবে, ডিসক্রিট সিগন্যাল হবে, ডিসকন্টিনিউয়াস সিগন্যাল হবে, দ্যাট ইজ ডিজিটাল সিগন্যাল হবে, তাই না? আমরা গত ক্লাসে শিখে আসছি। দেখো ভাই, তো আমাদের একটু কাহিনীটা দেখো। যখনই সেমিকন্ডাক্টরের মধ্যে গেলাম সিগন্যালটা কিন্তু আর ওরকম থাকলো না। সিগন্যালটা কি হলো ভাই? এইরকম ভেঙে ভেঙে গেল, তাই না? আমরা গত ক্লাসে শিখছিলাম। তো যখনই সেমিকন্ডাক্টর পাবো তখন সিগন্যাল আর কন্টিনিউয়াস থাকবে না, সিগন্যাল এবার ভেঙে যাবে, সিগন্যাল এবার ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। কথা উপরের দিকে এটা ওয়াই অক্ষ হইলে, এটা যদি এক্স অক্ষ হয়, আমরা বোঝানোর জন্য বলছি, তাহলে সিগন্যালটা এদিকে যাচ্ছে তো, একবার উপরে ওঠে একবার নিচে ওঠে। তাহলে গ্রাফের স্থানাঙ্ক ব্যবস্থা বসাইলে উপরে সর্বোচ্চ উঠবে হচ্ছে +1 পর্যন্ত ধরলাম, তাহলে নিচের দিকেও হবে -1। তাহলে এইটা যাওয়ার সময় 0 অন 0 অন, তারপরে 0 অন, এইভাবে সে যাচ্ছে, বুঝলা, সামনের দিকে। তো সেইটা হিসাবে আমরা যদি কাউন্ট করি তাহলে দেখা যাচ্ছে এখানে 2টা ডিজিট এই সিগন্যালটা প্রকাশ করতে লাগতেছে, 0 অন 0 অন 0 অন, এইরকম করে লাগতেছে। এই 2টা করে এক জায়গায় করলে তাকে আমরা কি বলি? বিট বলি, তাই না? 0 অনকে একসাথে বলা হয় বিট। আচ্ছা, তো এইটাকে আমরা সংক্ষেপে বললাম ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল, তাহলে যখনই আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব, সো ডিজিটাল সিগন্যাল হয় কিন্তু সেমিকন্ডাক্টরের মধ্যে এসে, ইলেকট্রনিক্সের মধ্যে এসে। আর ইলেকট্রনিক্সের যত ডিভাইস আছে তাদের সকলের মা, সকলের জননী, হ্যাঁ, প্রধান হচ্ছে কে? কম্পিউটার। সেই জন্য আমরা ইলেকট্রনিক্স নাম্বার সিস্টেম না বলে আমরা কম্পিউটার নাম্বার সিস্টেম বলেছি, কারণ ফ্যামিলির প্রধান হচ্ছে মা। মা বলে বোঝানো হয় ওই ফ্যামিলিতে ভাই বোন আছে, বাবা তো আছেই কমপক্ষে, হ্যাঁ, তার শ্বশুর শাশুড়ি বা দাদা দাদি থাকতে পারে। তার মানে মাকে ঘিরেই ফ্যামিলিটা কনস্ট্রাক্টেড হয়েছে, তৈরি হয়েছে। সুতরাং আমরা যখনই কম্পিউটার বলতেছি নাম্বার সিস্টেম, তখন বোঝা যাচ্ছে এটা ইলেকট্রনিক্সের সব কিছুই এর মধ্যে আছে। এবার দেখো প্লিজ, তো এই যে ডিজিটাল সিস্টেম, তাহলে ডিজিটাল সিগন্যালটা তৈরি হলো কি করে? অ্যানালগ সিগন্যালের ফলাফল যখনই আমরা কোথায়? সেমিকন্ডাক্টরের মধ্যে প্রবেশ করালাম, হয়ে গেল ডিজিটাল সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল হিসাবটা করেছিলাম কিভাবে, মনে আছে তো? 0 1, এই 2টা ডিজিট দিয়ে। তাহলে একটু খেয়াল করো, যদি আমরা এইভাবে হিসাব করি ডিজিটাল সিগন্যালকে, 0 অন এই 2টা ডিজিট, তাই না? এই 2টা ডিজিট 0 অন, এই 2টা ডিজিট দিয়ে আমি হিসাব করলাম। 0 অনকে বলা হয় 2 মানে কত? বাইনারি, ল্যাটিন বা গ্রিক ভাষায়। তাহলে আমরা বলে থাকি একে বাইনারি ডিজিট। দেখো ভাই, বাইনারি ডিজিট। এই কথাটা প্রকাশ করতে আমরা সাধারণত কি লিখি? বাইনারির বাই ডিজিটের টি, হ্যাঁ, এই 2টা একসাথে করে আমরা নাম দিয়েছি বিট। কথা বুঝতেছো? বাইনারি ডিজিটের নাম দিয়েছি আমরা হচ্ছে বিট। সবাই একটু খেয়াল করিও। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বিট আবার একটু পরে হয়ে যায় কি? বাইট, তাই না? গতকাল না কবে দিন আমরা লিখলাম, আলোচনা করলাম। এভাবে আস্তে আস্তে এই ক্যালকুলেশনটা বাড়তে থাকে। কথা বোঝা যাচ্ছে? তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখলাম এই যে একটা ক্যালকুলেশন এখানে সৃষ্টি হচ্ছে। প্রথমে ডিজিট, সেই ডিজিটটাকে আমরা 2টা করে ধরলাম, নাম হয়ে গেল বিট, তাই না? বিটের পরে একটু বড় আকারের, তার নাম হচ্ছে বাইট, তারপরে কিলোবাইট, তারপরে আমরা ধরবো কি? গিগাবাইট, টেরাবাইট। এই সমস্ত কথাগুলো আমরা হিসাব নিকাশ করব আমাদের এখানে কম্পিউটারে সিগন্যালকে কনস্ট্রাক্ট করার জন্য। বোঝা যাচ্ছে? অর্ড গঠন করার জন্য, অর্ড তৈরি করার জন্য, সংকেত তৈরি করার জন্য। তো সুতরাং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এখন ক্যালকুলেশন প্রয়োজন। ইটস ক্লিয়ারলি প্রুভস দ্যাট, ঠিক আছে, আমাদের এখন ক্যালকুলেশন প্রয়োজন। সো এই যে ক্যালকুলেশনটা বিট, বাইট, কিলোবাইট, গিগাবাইট, টেরাবাইট এগুলো হবে, এই ক্যালকুলেশনটা করতে গেলে, হিসাব নিকাশ করতে গেলে কম্পিউটারে কিছু প্রসিডিওর অবলম্বন করতে হয়, কিছু ক্যালকুলেশন করতে হয়। দ্যাট ইজ দ্য ওন ক্যালকুলেশন অফ ফিজিক্স অর ইলেকট্রনিক্স।
তাদের নিজস্ব কিছু ক্যালকুলেশন আছে, যৌক্তিক ক্যালকুলেশন। যেমন কিনা তোমরা গণিতের ক্লাসে পড়ে আসছো যে পাটিগণিত হচ্ছে পৃথিবীর সাধারণ গণিত, তাই না? তো পাটিগণিতের পরেই সৃষ্টি হয়েছে বীজগণিত। কেন সৃষ্টি হয়েছে? বিকজ অফ দ্যাট সাম লেকুনা, কিছু ত্রুটি ছিল। কথা বোঝা যাচ্ছে? কার? পাটিগণিতের অ্যারিথমেটিক্সের সাম লেকুনা ক্রিয়েটস দ্য অ্যালজেব্রা। অর্থাৎ তাদের কিছু ত্রুটি ছিল, ক্রিটিসিজম ছিল, লেকুনা ছিল কার? অ্যারিথমেটিকের। দ্যাট ইজ ওয়াই কে ডেভেলপ করেছে, জন্ম নিয়েছে? অ্যালজেব্রার কিছু প্রবলেম ছিল, দ্যাট ইজ ওয়াই জন্ম নিয়েছে জিওমেট্রির কিছু লেকুনা ছিল বা কিছু তার লিমিটেশন ছিল, সেটাকে ওভারকাম করার জন্য আমরা ত্রিকোণমিতি শুরু করেছি। বোঝা যাচ্ছে? পিথাগোরাস যেটা করেছিল আর কি। তো এইভাবে এক একটা পার্ট ডেভেলপ হয়েছে। সো কেন আমরা বীজগণিত তৈরি করেছিলাম মনে আছে তো? বীজগণিত তৈরি করেছিলাম যে স্বাভাবিক হিসাব নিকাশ অ্যারিথমেটিকে করে, কিন্তু কোন দিক থেকে কে আসতেছে, প্লিজ লিসেন টু মি, কোন দিক থেকে কে আসতেছে, দ্যাট ইজ দ্য ডিরেকশন কনসিডার করা, দিক বিবেচনা করে যোগ বিয়োগ পাটিগণিতে করা যায় না। কিন্তু যখনই আমরা দিক বিবেচনা করে যোগ বিয়োগ করব, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট ইন অ্যালজেব্রা। তাহলে সেখানে অ্যালজেব্রা প্রয়োজন আছে। ঠিক সেই রকমভাবে স্বাভাবিক গণিতের মধ্যে আমরা সব করতে পারবো, কিন্তু এই যে ইলেকট্রনিক্সের যে নাম্বার সিস্টেম, সেটা স্বাভাবিক গণিতের মধ্যে করা যাবে না। দ্যাট ইজ দ্য ফিজিক্স। এখানে ফিজিক্স লাগবে। ওখানে যেমন অ্যালজেব্রা এক্সপ্রেস করতে গেলে ডিরেকশন লেগেছিল, এখানে কমপ্লিটলি এই হিসাবটা করতে গেলে ফিজিক্সের সেন্স থাকতে হবে। কোনটা ইলেকট্রিক্যাল, কোনটা ইলেকট্রনিক্স, কোনটা সেমিকন্ডাক্টর, কোনটা অ্যানালগ, কোনটা ডিজিটাল সিগন্যাল, এটা কোনো গণিতের ব্রাঞ্চ না, এটা হচ্ছে ফিজিক্সের ব্রাঞ্চ। এখন এই জিনিসটা হিসাব করার পরে আগে আমাকে জানতে হবে এটা কোন ধরনের সিগন্যাল, এটা কোন ডিভাইস, তারপরে আমার ক্যালকুলেশন। সেই জন্য এটা ফিজিক্সে আসছে, নাম কম্পিউটার নাম্বার সিস্টেম বা কম্পিউটার ক্যালকুলেশন বা ইলেকট্রনিক্স ক্যালকুলেশন। বোঝা যাচ্ছে? এই যে ক্যালকুলেশন শুরু হবে, এই ক্যালকুলেশন করতে গিয়ে বিজ্ঞানীগণ কতগুলো প্রবলেম ফেস করেছেন। সেই প্রবলেমগুলোকে যেইভাবে ওনারা সলভ করেছেন, সেইগুলোকে এক একটা পদ্ধতি, এক একটা সিস্টেম হিসেবে নামকরণ করা হয়েছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এই ক্যালকুলেশন করতে গিয়ে ওনারা কিছু কিছু অবস্টাকল ফেস করেছেন, কিছু কিছু প্রবলেম ফেস করেছেন, এবং সেই প্রবলেমগুলোকে তাদের নিজস্ব চিন্তাভাবনায়, ক্রিয়েটিভিটি দিয়ে, এক্সপেরিমেন্টালি সেগুলো প্রুভ করেছেন, সলভ করেছেন। সেই পদ্ধতিগুলো, সেই সিস্টেমগুলো, সেই রুলসগুলো তাদেরকে বলা হয়েছে কম্পিউটার এই নাম্বার সিস্টেম। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমরা যেখানে ছিলাম দেখো, খেয়াল করো তো, আমরা এখন একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা বুঝে নাও। ছোটবেলায় যখন আমরা এই যে বিট, বাইট, গিগাবাইট, টেরাবাইট, এটা হিসাব করতে করতে অনেক বড় সংখ্যা হয়ে যাবে না? অনেক বড় সংখ্যা হবে। এত বড় সংখ্যাকে আমরা কিভাবে লিখব, কিভাবে প্রকাশ করব, এটা একটা কঠিন বিষয়, এটা একটা জটিল বিষয়। সেই জন্য সহজে কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, রিপ্রেজেন্ট করা যায়, সেইটার কতগুলো পদ্ধতি বিজ্ঞানীগণ আবিষ্কার করেছেন। সেই পদ্ধতিগুলো কেমন দেখো। আমরা ছোটবেলায় শিখে আসছি, যখন কোনো সংখ্যা অনেক বড় হয় তখন আমরা এইভাবে, দেখো কথার কথা আছে 1 2 0 2 0 সামথিং সামথিং সামথিং, এরকম আছে লম্বা একটা সংখ্যা। তখন আমরা করেছিলাম কি ছোটবেলায়, ওই রকম সংখ্যা, অত বড় সংখ্যা 15 20টা 8 10টা 7 8টা আছে, ওভাবে না লিখে আমরা সংক্ষেপে লিখছিলাম 10 টু দি পাওয়ার কিছু একটা লিখছিলাম, আগে কিছু গুণন দিয়ে তারপরে 10 টু দি পাওয়ার ধরো কোনো সামথিং, এভাবে লিখছিলাম না? সংক্ষেপে করে লিখছিলাম 10 টু দি পাওয়ার সামথিং, এই যেমন 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, এগুলো কিছু লিখছি। তাহলে আমরা দেখছিলাম যে অনেক বড় বড় সংখ্যাকে সহজে প্রকাশ করার জন্য আমরা সূচক সিস্টেম, যে ম্যাথমেটিক্সের সূচক সিস্টেম আছে, তাহলে অনেক বড় বড় সংখ্যাকে সহজে প্রকাশ করার জন্য আমরা পাওয়ার এবং বেস, ভিত্তি এবং ঘাত বা শক্তি, এইভাবে ব্যবহার করলে খুব ছোট্ট করে লেখা যায় অনেক বড় একটা সেন্টেন্সকে, বড় একটা লাইনকে। তো এরকমভাবে, তো এরপরে আবার দেখছিলাম যে এটা কি পজিটিভ সংখ্যা, দেখো, সেই জন্য আমরা এগুলো থেকে সাধারণত, দাঁড়াও একটু বুঝে নিন, এটা তো পজিটিভ সংখ্যা, সেই জন্য আমরা এগুলোকে লেখার সময় যোগ চিহ্ন দিয়ে লিখতাম, যোগ সামথিং, অথবা যোগ না দিলেও হইতো। আচ্ছা, আবার কখনো কখনো দেখা যাইতে পারে সংখ্যাটা এমনও হতে পারে, তো দেখো যে 0.0000 সামথিং সামথিং কোনো কিছু একটা লেখা আছে, গেছে,
একেবারে ভেরি স্মল, টেন্ডস টু জিরো, প্রায় জিরোর কাছাকাছি, খুবই ক্ষুদ্র একটা সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা কিভাবে প্রকাশ করতাম? ছোট্টবেলা 9-10 যখন পড়তাম আমরা লিখতাম এভাবে 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং, এভাবে লিখতাম না? একেবারে ভেরি স্মল যে সংখ্যাগুলো সেগুলো আমরা প্রকাশ করতাম কিভাবে দেখো তো ভাই? দিল্লুভাই, ইয়াসমিন, নিপা, সঞ্জিদা, খেয়াল করো তো। আমরা এখানে যা করতাম যে যদি সংখ্যাটা অনেক বড় হয় তাহলে আমরা সেটাকে প্রকাশ করার জন্য 10 টু দি পাওয়ার প্লাস, বড় সংখ্যা যদি হইতো 10 টু দি পাওয়ার প্লাস এইভাবে দিতাম। আর সংখ্যাটা যদি খুবই ছোট হইতো, ভেরি স্মল, টেন্ডস টু জিরো, জিরোর কাছাকাছি, তখন আমরা প্লাস না দিয়ে এরকম সংখ্যাটাকে ছোট করে এখানে মাইনাস চিহ্ন দিতাম। দেখো এই যে এখানে মাইনাস চিহ্ন দিয়েছি, এখানে মাইনাস, এখানে প্লাস চিহ্ন দিয়েছি। তো যাই হোক, প্লাস আর মাইনাস যাই হোক, আমরা সংক্ষেপে লিখব। এখান থেকে একটা জিনিস আমরা বুঝে গেলাম, যখন সংখ্যাগুলো অ্যাবনর্মালি কোনো বড় আকার ধারণ করে, বৃহৎ আকার ধারণ করে, সেটা মে বি পজিটিভ অথবা মে বি নেগেটিভ। নেগেটিভ কখন হলো পাওয়ার? ভেরি স্মল, টেন্ডস টু জিরো, জিরোর কাছাকাছি যখন হবে, খুবই ক্ষুদ্র সংখ্যা অথবা খুবই বড় সংখ্যা। খুবই বড় সংখ্যা হলো কি ছোট্ট করার জন্য 10 টু দি পাওয়ার প্লাস কিছু পাওয়ার লিখে থাকি। আবার সংখ্যাটা যদি জিরোর কাছাকাছি হয় তখন আমরা ছোট্ট করার জন্য লিখে থাকি 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং, না? এভাবে লিখতাম না? খেয়াল করো। তাহলে এই দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা বুঝাতে পারতেছি সংখ্যাটা যে ধরনেরই বড় আকার ধারণ করুক না কেন, ক্ষুদ্র আকারে বৃহৎ ধারণ করুক না কেন, অথবা বড় আকারেই বৃহৎ আকার ধারণ করুক না কেন, মানে বড় সংখ্যায় বড় থাকুক অথবা ছোট সংখ্যায় বড় হয়ে থাকুক, যেভাবেই থাকুক না কেন, সেটাকে সংক্ষেপে ছোট্ট করে সুন্দর করে সহজে প্রকাশ করার জন্য আমরা এই রকমভাবে সাধারণত ছোটবেলায় লিখতাম। সবাই একটু মনোযোগ দিবা। 10 টু দি পাওয়ার সামথিং, সেটা প্লাস হোক অথবা মাইনাস হোক, মনোযোগ দিও। আচ্ছা, এখানে তাহলে কি আছে আমাদের? এই 10কে কি বলা হয় আর উপরেরটাকে কি বলা হয়? আমরা মনে রাখবো, এই নিচে যেটা লিখলাম 10, এইটা হচ্ছে বেজ, এইটা হলো বেজ মানে ভিত্তি, হ্যাঁ, ভিত্তি। আর উপরে যেটা লিখতাম সেটার নাম হচ্ছে পাওয়ার, বোঝা যাচ্ছে? পাওয়ার্স বা শক্তি বা ঘাত, যা বলো, বা ঘাত, হ্যাঁ, বা এক্সপোনেন্ট, যা লেখো। তো প্লিজ এটাই সূচক, মানে এক্সপোনেন্টও বলা হয়। যাই হোক, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস মাথায় রাখবো, সবাই মনোযোগ দাও। যখন কোনো বড় বড় সংখ্যাকে ছোট্ট আকারে লিখি, সহজ করে লিখি, সুন্দর করে লিখি, তখন আমরা এইভাবে সূচক আকারে প্রকাশ করি, পাওয়ার আকারে প্রকাশ করি। কেমন? কোনো কিছুর উপরে কোনো পাওয়ার দিয়ে, বুঝতেছো না? কোনো কিছুর উপরে কোনো পাওয়ার দিয়ে। তাহলে যেটা নিচে থাকে সেটাকে বলা হয় বেস, মূল, ভিত্তি। আর ওর উপরে যেটা লিখে থাকি সেটার নাম হচ্ছে কম্পোনেন্টস বা পাওয়ার বা ঘাত বা শক্তি বা সূচক, যা বলি আমরা। তো এখন খেয়াল করো প্লিজ, এইটা আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত, সবাই এইভাবে করতাম। তার মানে কি বললাম আমরা? যে কোনো সংখ্যা পদ্ধতিকে খুব সহজে ছোট্ট আকারে 10 ভিত্তি ধরে তার উপরে কোনো পাওয়ার দিয়ে লেখা যায়। পাওয়ারটা সংখ্যার উপর ভিত্তি করে হবে, সংখ্যা যত বড় হবে পাওয়ার তত বেশি হবে, সংখ্যাটা যত ছোট হবে পাওয়ার তত ছোট হবে। পাওয়ারের ফিক্স নাই, কিন্তু 10 যে ভিত্তি ধরে ক্যালকুলেশন করতে হয় এটা আমরা জানি। দেখো এখনকার ক্যালকুলেটরগুলো কিন্তু ম্যাক্সিমামই 10 ভিত্তিক করে। আচ্ছা, এরপরে দেখো, আবার আমরা ছোটবেলায় শিখেছিলাম এভাবেও করা যায়। দেখো 2 এর উপর সামথিং, যারা 9-10-এ হায়ার ম্যাথ ছিল, সূচক করেছো, তারা কিন্তু এই নিয়মটা করেছো, তাই না? যে আমরা জানি 2 এর উপরেও কোনো কিছু পাওয়ার দিয়ে লেখা যায় সহজ করে। যেমন লিখলা 64, 64, তাহলে 64, তারপর লিখলা 32, তারপর লিখলা 16, এই সমস্ত 8, এগুলোকে কি করা যায়? 8 মানে কত? 2 এর উপরে 3। 16 মানে কত? 2 এর উপরে 4। 32 মানে 2 এর উপরে 5। এটা মানে 2 এর উপরে 6। এরকম লেখা যায় না? তাহলে 2 এর উপরে পাওয়ার দিয়ে লেখা যায়। সেই জন্য আমরা ছোটবেলা থেকে 10-এর উপরে কোনো কিছু পাওয়ার দিয়ে লিখে লিখে অভ্যস্ত, আবার 2-এর উপরে পাওয়ার দিয়ে লিখে লিখেও আমরা অভ্যস্ত, আমরা লিখতাম এভাবে। আচ্ছা দেখো, কিন্তু তখন চিন্তা করি নেই। তাহলে এই উপরে যেটা আছে তার নাম কি ভাই বলো তো? পাওয়ার। সবাই একটু খেয়াল করিও, নিচেরটার নাম কি বলো তো ভাই? বেজ, তাই না? বেজ। আচ্ছা, এই দুইটা আমরা সবাই জানি, বাট আনফর্চুনেটলি তোমরা যারা ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, তারপরে ইঞ্জিনিয়ারিং কিছু ব্রাঞ্চ, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স,
ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এই সমস্ত বিষয়ে যারা উচ্চতর ডিগ্রি করেছো অথবা কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের যে সিলেবাসগুলো আছে সেখানে আমরা যখন কাজ করতে গেছি তখন আমরা দেখতে পেয়েছি এই যে দুইটা সিস্টেম, পাওয়ার দিয়ে লেখার সিস্টেম, এক্সপ্রেস করার সিস্টেম, এছাড়াও আরও দুইটা সিস্টেম আছে, বোঝা যাচ্ছে? সেইগুলো বেসিক্যালি একদম কমপ্লিটলি ফিজিক্স ছাড়া কেউই সলভ করতে পারে না, কারণ ফিজিক্সের জ্ঞান লাগবে। এখানেও ফিজিক্সের জ্ঞান আছে কিন্তু ওই দুইটাই বেশি আছে। সেই দুইটার নাম হচ্ছে, সবাই একটু মনোযোগ দিব, 10-এর উপরে ভিত্তি ধরে আমরা কিছু কাজ করেছি, 2কে ভিত্তি ধরে কিছু কাজ করেছি, আরও দুইটা প্রসিডিওর ছিল আমাদের, হয়তো আমরা ব্যবহার করি নাই কিন্তু এখন করতে হবে। সেটা হলো বিজ্ঞানীরা বলছেন এগুলোকে যেভাবে ভিত্তি ধরে করা যায় সিমিলারলি 8কেও ভিত্তি ধরে করা যায়, সিমিলারলি 16কেও ভিত্তি ধরে করা যায় এবং করতেই হয়। ফিজিক্স এছাড়া চলতে পারে না। বুঝতেছ আমার কথাগুলো? তো দেখো তো ভাই, এটার নাম কি লিখলাম? 8। এটা কি? এটাও তো বেজ। এটা কি পাওয়ার না? হ্যাঁ, এটাও তো পাওয়ার। এটা কি 16? এটা কি? এটাও তো বেজ। এর উপরে কি পাওয়ার। খেয়াল করো, আমি কিন্তু একেবারে ডিটেলস ভেঙে ভেঙে পড়াচ্ছি যেন তোমার কি হয়, ফাউন্ডেশনটা মজবুত হয়, তোমার এই বিল্ডিংটা যেন টেকসই হয়, ভেঙে যেন না যায়। খেয়াল করো, তাহলে আমরা দেখলাম এ যাবত বিজ্ঞানীদের ইনভেনশন, আবিষ্কার করা, ফিজিক্সের বিজ্ঞানীদের আবিষ্কার করা, ইলেকট্রনিক্সের বিজ্ঞানীদের আবিষ্কার করা সংখ্যা পদ্ধতি, ইলেকট্রনিক ডিভাইসে যে সিগন্যালগুলো ক্যালকুলেট হয় সেই সিগন্যালগুলোকে সঠিকভাবে এক্সপ্রেস করার জন্য তারা 4টা প্রসিডিওর অবলম্বন করেছে হিসাব নিকাশের জন্য। কখনো কখনো 10কে 10কে বেস ধরেছেন, ভিত্তি ধরেছেন, কখনো কখনো 2কে ভিত্তি ধরেছেন, বেস ধরেছেন, কখনো কখনো 8কে ভিত্তি ধরেছেন, বেস ধরেছেন, কখনো কখনো 16কে ভিত্তি ধরেছেন, বেস ধরেছেন এবং ধরাই লাগবে। তাছাড়া আমরা ইলেকট্রনিক্স পড়তে পারবো না, সিগন্যালগুলো হিসাব নিকাশ করতে পারবো না। আমাদের বিভিন্ন কোড আছে কম্পিউটার তৈরির, ইউনিকোড, হ্যাঁ, আস্কি কোড, নাম শুনেছো না? এই কোডগুলো তৈরি করা যাবে না, কম্পিউটারের লেখালেখির সূত্র তৈরি করা যাবে না। সেই জন্য এই 4টা কোড, এই 4টা যে সিস্টেম লেখালেখির, তা বাধ্যতামূলক। এখন এই যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করলাম 4টা ওয়ে, 4টা পন্থায় কোনো সংখ্যাকে ইলেকট্রনিক্সে এক্সপ্রেস করা যায়, সেই 4টা সংখ্যার কি নাম দিব? বিজ্ঞানীরা যা নাম দিছে আমরা সেগুলোই রিপিট করব। বিজ্ঞানীরা কিভাবে নাম দিয়েছেন? বিজ্ঞানীরা বলছেন, এদিকে লিসেন টু মি, বিজ্ঞানীরা বলছেন দেখো, পাওয়ারের কোনো ঠিক ঠিকানা নাই, আনলিমিটেড পাওয়ার, 1 হতে পারে, 2 হতে পারে, 100 হতে পারে, 1 কোটি হতে পারে। আচ্ছা, পাওয়ার কোনো ফিক্সড নাই, বাট আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি আমাদের বেস কিন্তু ফিক্সড। বেস এই 4টাই ধরতে হবে। এই 4টা বেস ধরলে পৃথিবীর সমস্ত ফিজিক্সের, ইলেকট্রনিক্সের ক্যালকুলেশন করা পসিবল করা যাবে। সুতরাং এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে পাওয়ার আমাদের ফিক্সড না, কিন্তু বেস আমাদের ফিক্সড। তাহলে লাউডলি সবাই বলো তো ভাই, যে যেখানে আছো সেখান থেকে বলো, আমাকে শুনতে হবে না, তোমরা শুধু মুখে বলো। বেস কয়টা ধরেছি আমরা? 4টা, তাই না? এটা কি নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত, তাই না? তাহলে বেস কয়টা ফিক্সড? 4টা ফিক্সড। বোঝা যাচ্ছে? এখন তাহলে সংখ্যা পদ্ধতি লেখার জন্য কয়টা পদ্ধতি ফিক্সড? 4টা পদ্ধতি ফিক্সড। এই পদ্ধতিগুলোকে আমরা কিসের উপর ভিত্তি করে নাম দিব? বেজের উপর, ভিত্তির উপরে ভিত্তি করে নাম দিব। অর্থাৎ বেজের নাম যা, সংখ্যা পদ্ধতির নাম তা, একজ্যাক্ট। তাহলে বেজের নাম যা, সংখ্যা পদ্ধতির নামও ঠিক তাই। এবার দেখো বেজের নামগুলো কি, সবাই লাউডলি, যে যেখানে আছো আমার সাথে উচ্চারণ করবা সবাই, প্লিজ সবাই বলো 10। লাউডলি, যে যেখানে আছো সেখানেই, ঘরের মধ্যে আছো, রান্নাঘরে আছো, খাচ্ছ, ঘুমাচ্ছ, শুয়ে আছো, সেখান থেকে বলো। বলো 10, 2, 8, 16। আমার সাথে বলো, বললে তোমার উপকার হবে। বলো 10, 2, 8, 16। আরেকবার 10, 2, 8, 16। ঠিক না? এইগুলো আমরা যে স্পেলিংগুলো ইউজ করলাম এখানে, তা কোন ভাষার? ইংরেজি ভাষার। কিন্তু আমরা জানি ইলেকট্রনিক্স নিজেই একটা গ্রিক শব্দ, সেখান থেকে সে আসছে। গ্রিক, ল্যাটিন এই সমস্ত শব্দ থেকে আসছে ইলেকট্রনিক্সের ম্যাক্সিমাম ভাষা। সুতরাং প্লিজ আমরা এখন ওই ভাষার কিছু শব্দ উচ্চারণ করব, গ্রিকের কিছু শব্দ উচ্চারণ করব, ওই 10 না বলে। বুঝতেছো তো? সবাই আমার সাথে একটু লাউডলি বলবা। বলো ডেসিমাল। বুঝতেছো? ডেসিমাল, ওই শব্দ নিয়ে চলে গেলাম কিন্তু। ডেসিমাল, বাইনারি, সবাই বলো বাইনারি, অক্টাল, হেক্সাল। আবার বলো ডেসিমাল, বাইনারি,
অক্টাল, হেক্সাল। আবার বলো, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাল। তাহলে সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। কি কি বললাম আমরা? কমনলি নোন এজ দ্য ডেসিমাল সিস্টেম, বাইনারি সিস্টেম, তারপরে কি অক্টাল সিস্টেম, অ্যান্ড লাস্ট অন দ্য কি হেক্সাডেসিমাল, মানে 16 যেটা হেক্সাল মানে 16, ওটাকে আমরা হেক্সালও বলি অথবা হেক্সাডেসিমালও বলে থাকি। তাহলে 4টা পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। এবার সংখ্যা পদ্ধতির সংজ্ঞা যদি তোমাকে দিতে বলি, কাকে বলে? তুমি বলবা ওই যে আমি প্রথম যে কথাটা বলে দিলাম, যে কম্পিউটারে কোনো সংখ্যা লেখা হয় যে পদ্ধতিতে, তাকে বলা হয় কম্পিউটারের সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা আবার একটু শুনে নিই, পরে লিখি প্লিজ। যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় কম্পিউটারে মানে ইলেকট্রনিক্সে কোনো নাম্বার বা সংখ্যাকে প্রকাশ করা হয়, লেখা হয়, তাকে কম্পিউটার নাম্বার সিস্টেম বলে। ইহা মূলত বা প্রধানত 4 প্রকার: ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, অ্যান্ড লাস্ট অন হেক্সাল নাম্বার সিস্টেম। ঠিক তো? তাহলে সবাই একটু লিখে নাও প্লিজ। হ্যাঁ, একটু লেখো, পয়েন্ট করতে হবে না, সিম্পলি লেখো। কোনো অঙ্ক বা সংখ্যা এভাবে লেখো, সরি এভাবে লেখো। কোনো নাম্বার বা সংখ্যাকে কয়জন আসছে রে আমার স্টুডেন্টরা? 34 না 24? কয়জন? আচ্ছা, আরে কি মিসকিনের মতো অবস্থা। থাক। কালকে শেষ পর্যন্ত কয়জন ভিউ হয়েছিল? কালকে তোমার ক্লাস ডিলিট করার আগ পর্যন্ত কয়জন ভিউ করছে? ভালো, এই লেখো। আসছিল, ভিতরে আসছিল, চলে গেছে। তো আমাদের এত মেসেজ আসলে তো সমস্যা রে, একটু কমেন্ট এবং মেসেজ। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? ভালো আছেন? ভালোই থাকি। আমার এই লাইনের একটু ওয়েট করো। হ্যাঁ দেখো ভাই, আচ্ছা আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হলো কোথায়, যে কম্পিউটার নাম্বার সিস্টেমের সংজ্ঞা লিখতেছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। লেখো সবাই। কোনো নাম্বার বা সংখ্যাকে যে পদ্ধতিতে কোনো নাম্বার বা সংখ্যাকে যে পদ্ধতিতে
কম্পিউটারে লেখা বা প্রকাশ করা যায় যে কোনো নাম্বার বা সংখ্যাকে যে পদ্ধতিতে কম্পিউটারে লেখা বা প্রকাশ করা যায় তাকে কম্পিউটার নাম্বার সিস্টেম বলে। আবার বলছি, কোনো নাম্বার বা সংখ্যাকে যে পদ্ধতিতে কম্পিউটারে লেখা বা প্রকাশ করা যায় তাকে কম্পিউটার নাম্বার সিস্টেম বলে। বাস, ফাইন। এবার নিচে প্যারা করে লিখব, কম্পিউটার নাম্বার সিস্টেম প্রধানত 4 প্রকার। কম্পিউটার নাম্বার সিস্টেম প্রধানত 4 প্রকার, যথা সাবপয়েন্ট অন, আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। এক নম্বর, ডেসিমাল নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম 2 নম্বর, বাইনারি নাম্বার সিস্টেম। 3 নম্বর, অক্টাল নাম্বার সিস্টেম। 4 নম্বর, হেক্সাল। হেক্সাল বা হেক্সাডেসিমাল। নাম্বার সিস্টেম, এই 4টা সংখ্যা পদ্ধতি আছে। এখন আমি যদি সরাসরি লেখা শুরু করতাম, তুমি হয়তো বুঝতা, কিন্তু বিষয়টা একটা কেমন ভাষা থাকতো না, যে জিনিসটা মনে হয় কেমন, সেটা খায় না মাথায় দেয় নাকি ব্যাগে নিয়ে ঘোরে, মানে একটা প্রবলেম ছিল। কিন্তু এখন মোটামুটি তুমি না বুঝে থাকলেও মোটামুটি যতটুকু বুঝেছো তুমি, এটা নিয়েও তুমি 5-7 মিনিট কথা বলতে পারবা, এতটুকু অ্যাবিলিটি হয়েছে তোমার। একজন শিক্ষকের এটাই কাজ, একজন শিক্ষক এটাই চান যে আমার স্টুডেন্টগুলো এত বকাবকি করলাম, ধমক দিলাম, এত চিল্লাচিল্লি লাফালাফি করলাম, একটাই উদ্দেশ্য, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ওই যে একটা কি যেন কোথায় যেন তোমরা পড়েছো না, তো তাদের উদ্দেশ্যই একটা, সম্মানিত শিক্ষকবৃন্দের সকলের উদ্দেশ্যই একটা, তার অডিয়েন্স, তার শিক্ষার্থী, বোঝা যাচ্ছে, তারা যেন বিষয়টা অনুধাবন করে, বুঝতে পারে, অন্যকে বুঝাইতে পারে। অনেকে বলে না যে আমি খুব ভালোবাসি কিন্তু বুঝাইতে পারি না, এটা মিথ্যা কথা, সে ভালোবাসে নাই। যে ভালোবাসে সে বুঝাইতে পারে। অনেকে বলে না আমি বুঝেছি স্যার কিন্তু বুঝাইতে পারি না, এটাও মিথ্যা কথা, সে বোঝে নাই, সে বুঝলে অবশ্যই বুঝাইতে পারবে, দেখো, তাহলে আমরা যখন কাউকে বুঝাইতে পারবো তখন বুঝতে হবে আমি কিছুটা বুঝেছি, আর যতক্ষণ বুঝাইতে পারবো না ততক্ষণ বুঝতে হবে আমি কিছুই বুঝি নাই। ঠিক তো? এবার দেখো, এখন এইগুলো থেকে আমরা একটু পড়াশোনা করবো, সবাই মনোযোগ দাও। ঝাপসা দেখা যাচ্ছে, নেটে মনে হয় প্রবলেম রে, আমি তো দেখতে পাচ্ছি। দাঁড়াও, আবার একটু মুছে দিই। এখানে তো কিছু হয়নি, তা তো আমিও জানতেছি, আমি তো দেখতে পাচ্ছি রে। ঠিকই আছে, দেখো তোমার নেট না হয় অ্যানি, তুমি না হয় আবার রিকানেক্ট হও। রিকানেক্ট হইলে হয়তো বা হবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো সবাই একটু মনোযোগ দাও। তো ডেসিমাল নাম্বার সিস্টেমটা, এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আমরা, আর ব্যাংকে যারা পরীক্ষা দাও তারা জানো যে এখান থেকে ব্যাংকে প্রশ্ন হবেই, কোনো জায়গা থেকে প্রশ্ন না হইলে এখান থেকে প্রশ্ন হবেই। ঠিক তো? তো এখানে কি কি আমরা শিখলাম দেখো তো ভাই। এই ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে কি ধরনের প্রশ্ন হয়েছে ব্যাংকগুলোতে বা বিশেষগুলোতে, ওই প্যাটার্নই প্রশ্নগুলো হয় বা হবে। তো নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন হয়, দেখো খেয়াল করো, জাকিয়া সুলতানা, এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেখো ডেসিমাল নাম্বার সিস্টেম, এই প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে কি কি পড়ব। প্রথমে প্রশ্ন হইতে পারে এখান থেকে, এই পদ্ধতির অঙ্ক কয়টা, ওই যে অঙ্কগুলো ব্যবহার করলাম, সংখ্যাগুলো ব্যবহার করলাম, তাহলে প্রশ্ন আসতে পারে এই পদ্ধতির অঙ্ক কয়টা। আসতে পারে
এই পদ্ধতির ভিত্তি কত? ভিত্তি আগে শুনে নাও, শুধু ভিত্তি কত আসতে পারে এই পদ্ধতিতে যেই অঙ্কগুলো দিয়ে প্রকাশ করা হয় সেগুলো কি কি। তার মানে কমনভাবে আমরা ব্যাংকের কোশ্চেনগুলো থেকে দেখতে পাই যে, এবং নন ক্যারিয়ারের কিছু কোশ্চেন এখান থেকে দেখতে পাই যে সংখ্যা পদ্ধতির যদি প্রাথমিক আলোচনা থেকে প্রশ্ন হয়, প্রশ্ন যদি স্বাভাবিক থাকে, সহজ সরল থাকে, মানে সহজ সরল মানে একদম সহজ সরল না, স্বাভাবিক প্রশ্ন যদি থাকে, তাহলে 3টা প্রশ্ন হইতে পারে প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে। কয়টা প্রশ্ন হইতে পারে? 3টা প্রশ্ন হইতে পারে। যেমন ইয়াহিয়া মণ্ডল, আমার বাসা হচ্ছে, আমি রাজশাহী থেকে ক্লাস নিচ্ছি হেতমখা ছোট মসজিদের এখানে। ইয়াহিয়া ভাইয়াকে বলো যে আমি হচ্ছে হেতমখা ছোট মসজিদ, এটি গোরস্থানের পশ্চিম পাশে মোড়ের উপরে, এখানে আমার বাসা, এখানে। হ্যাঁ, এখান থেকে ক্লাস নিচ্ছি। আচ্ছা দেখো ইয়াহিয়া, ঠিক আছে, কত কিছু জানতে ইচ্ছা করে। ঠিক আছে, আর তুমি যদি কখনো আসো তাহলে মিষ্টি সাথে নিয়ে এসো, তাহলে অসুবিধা। ঠিক আছে, অ্যারি কি লিখছে রে? জি স্যার, এখন ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো ইয়াহিয়া ক্লাস করো। তো ডেসিমাল নাম্বার সিস্টেম, প্লিজ লিসেন টু মি। ডেসিমাল নাম্বার সিস্টেম যেটা, এই ডেসিমাল নাম্বার সিস্টেমে এখান থেকে প্রশ্ন হতে পারে 3টা। শুধু ওখান থেকে না, যে কোনো নাম্বার সিস্টেম থেকে 3টা প্রশ্ন করে, ব্যাংকগুলো করেছে। 1 নাম্বার, এই সংখ্যা পদ্ধতির অঙ্ক কয়টা, ভিত্তি কত, কি কি অঙ্ক ব্যবহার করা হয়, তাই না? তো আমরা কিছুক্ষণ আগে দেখো, সবাই ক্লাসের দিকে মনোযোগ দাও ভাই। আমরা এখানে যা যা করছিলাম, ঠিক আছে, তুমি আসো দেখা করে এক সময়। তো আমরা যা যা বলছিলাম প্লিজ, যে সংখ্যা পদ্ধতিগুলোর নাম দিয়েছিলাম কিসের উপর ভিত্তি করে বলো তো? নাম দিয়েছিলাম বেজের উপরে ভিত্তি করে, অর্থাৎ বেজের নাম অনুসারেই সংখ্যা পদ্ধতিগুলোর নাম দিয়েছিলাম, নামকরণ করেছিলাম, ঠিক তো? আচ্ছা, এবার দেখো এই যে ডেসিমাল নাম্বার সিস্টেম, সবাই মনোযোগ দাও। ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল, হেক্সাল, এগুলো কি 10, 2, 16, 8 এগুলো না? তো এখান থেকে যদি প্রশ্ন হয় ব্যাংকগুলোতে, সবাই মনোযোগ দাও, প্রশ্ন হয়েছে এই পদ্ধতির ভিত্তি কত, ডেসিমালের ভিত্তি কত? 10, তাই না? ডেসিমালের অঙ্ক কয়টি? 10টি। এইগুলোই কিন্তু প্রশ্ন আসে ব্যাংকগুলোতে। তারপরে ডেসিমালে যে অঙ্কগুলো ব্যবহার করা হয় তা কি কি? সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ প্লিজ, সবাই মনোযোগ দিয়ে শোনো। জয়পুরহাট তোমার বাসা? আচ্ছা, আচ্ছা ইয়া মন্ডল, আমি এমনি মজা করলাম ভাই, অসুবিধা নেই। আমি যে রুমে ক্লাস নিচ্ছি একদম ওই গোরস্থানের মোড়ের উপরে, এবং তোমাদেরকে যে ছেলেমেয়েরা প্রাইভেট পড়ে যে রুমে আমার কাছে, সেই রুমটাতে আমি ক্লাস নিচ্ছি। আমার সামনে শামীম বসে আছে, মাঝে মাঝে আমরা খাওয়া দাওয়া করি, আসতে পারো তুমি, সমস্যা নাই। দেখো তো যা যা প্রশ্ন হবে এখান থেকে, ভিত্তি কত, অঙ্ক কয়টি, আর অঙ্কগুলো কি কি, সবাই মনোযোগ দাও ভাই। অঙ্কগুলো কি কি, এইটা সাধারণত বেশি প্রশ্ন হয়েছে ব্যাংকগুলোতে। অঙ্কগুলো কি কি, তখন তুমি কি আনসার দিবা? দেখো প্লিজ লিসেন টু মি, কি আনসার দিবা মনে রাখবা। অঙ্কগুলো কি কি সবাই মনে রাখবো। পৃথিবীর প্রথম অঙ্ক ডিজিট শুরু হয়েছে কি দিয়ে? 0 দিয়ে, ঠিক না? তাহলে 0 থেকে শুরু হবে সব সিস্টেমের অঙ্কগুলো। তুমি ডেসিমাল বলো, অক্টাল বলো, হেক্সাল বলো, বাইনারি বলো, যা বলো না কেন, সবগুলোরই শুরু হবে কি দিয়ে? 0 দিয়ে শুরু হবে। সুতরাং সবগুলোরই প্রথমটা হবে 0, 1 নাম্বার মনে রাখার টেকনিক। আর শেষেরটা কি হবে? শেষেরটা হবে এই পদ্ধতির নাম যত, সবাই মনোযোগ দিয়ে শুনবা টেকনিকটা, মানে কি কি অঙ্ক থাকে এখানে, সেই আনসারটা হবে সবগুলোরই শুরু হয় 0 দিয়ে, শেষ হবে কোনটা দিয়ে? যেই পদ্ধতির প্রশ্ন করা হয়েছে সেই পদ্ধতির নাম যত, তার 1 কমে গিয়ে শেষ হবে। পদ্ধতির নাম কত? 10, তাহলে শেষ হবে 9 গিয়ে। পদ্ধতির নাম কত? 2, তাহলে শেষ হবে 1 গিয়ে। পদ্ধতির নাম কত? 8, শেষ হবে কততে গিয়ে? 7। পদ্ধতির নাম কত? 16, শেষ হবে কততে? 15তে। একজ্যাক্ট এই জিনিসটা। তাহলে দেখো তো ভাই, এখানে ভিত্তি কত? 10, অঙ্ক কয়টি? 10টি। অঙ্কগুলো কি কি, এই আনসার যখন লিখবা তখন অবভিয়াসলি তুমি লিখবা 0 থেকে শুরু হলো, 9 গিয়ে শেষ হলো, ওই যে 1 কমে গিয়ে। আচ্ছা, সিমিলারলি এখানে দেখো তো ভাই, বাইনারিতে কি হলো? বাইনারির ভিত্তি কত? 2, অঙ্ক কয়টি? 2টি। অঙ্কগুলো কি কি? 0 থেকে 1, মানে 0 আর 1। হ্যাঁ, তারপর আবার দেখো অক্টালের ভিত্তি কত? আনসার দিবা 8, অঙ্ক কয়টি? 8টি। অঙ্কগুলো কি কি? 0 থেকে 7, 1 কমে গিয়ে শেষ হয়েছে। দেখো সবগুলোরই 1 কমে গিয়ে শেষ হয়েছে, 9-এ, 1-এ, এখানে 7-এ এসে শেষ হয়েছে। বুঝতেছো? আচ্ছা, সিমিলারলি দেখো তো ভাই, যে হেক্সাল, হেক্সালে এখানে হেক্সাল মানে কত? 16।
তাহলে এখানে স্বাভাবিকভাবে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 16। অঙ্ক কয়টি? 16টি। আসলে এখানে একটা ভুল কথা আমি বলতেছি, 16 পর্যন্ত তো অঙ্ক হয় না। তোমরা শিখে আসছো অঙ্ক মানে ডিজিট, ডিজিট হচ্ছে কয়টা? ডিজিট হচ্ছে 10টা, তাই না? 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমি কি বললাম, এখানে 16টি অঙ্ক ব্যবহার করা হয়, এই কথা বলা যাবে না। আমাকে বলতে হবে 16টি প্রতীক বা চিহ্ন, কারণ অঙ্কও আছে সংখ্যাও আছে। তাহলে আমি অঙ্কও বলবো না, সংখ্যাও বলবো না, আমরা কি বলবো? প্রতীক বা চিহ্ন বলবো। তাহলে চিহ্ন প্রতীক বললে বোঝা যাবে সে কি, অঙ্কও হইতে পারে, সংখ্যাও হইতে পারে। এখন আমাদের এখানে ছেলেরা পড়ে না মেয়েরা পড়ে? আমরা কি বলবো? আমরা বলবো আমাদের এখানে ছাত্ররা মানে স্টুডেন্ট লেখাপড়া করে। তাহলে স্টুডেন্ট যদি বললাম, তার মানে এখানে কি ফিমেল মেল দুইটাই আছে। মানুষ যখন বলবো তখন মহিলা পুরুষ দুইটাই আছে। এইরকম একটা কথা এখানে আমরা বললাম 16টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, বুঝলাম? সেটা সংখ্যাও হইতে পারে, অঙ্কও হইতে পারে। দেখো ভাই, এরপরে সংখ্যাগুলো বা প্রতীকগুলো কি কি? আমরা বলেছিলাম সবগুলোই স্টার্ট করবে ফ্রম জিরো লেভেল থেকে স্টার্ট হবে, শেষ হবে কততে গিয়ে? সংখ্যা পদ্ধতির নাম যত তার 1 কমে গিয়ে শেষ হবে। সংখ্যা পদ্ধতির নাম কত? 16, শেষ হবে কততে গিয়ে? 15তে গিয়ে। এই দেখো এখানে একটা মজা আছে, টুইস্ট আছে। হ্যাঁ, তো তাহলে 15 পর্যন্ত গিয়ে শেষ হলো। এখন তুমি কি করতে পারো দেখো না ভাই প্লিজ, তুমি এখানে ডিস্টিংগুইশ করতে পারো। কি কি ডিস্টিংগুইশ করতে পারো? আমরা জানি যে স্যার 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে কি অঙ্ক, 10 থেকে শুরু হচ্ছে পৃথিবীর সংখ্যা। তাহলে অঙ্ক কত? 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক, সংখ্যা হচ্ছে 10 থেকে কত? 15 পর্যন্ত। আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা পার্টে রাখলাম অঙ্ক আর একটা পার্টে রাখলাম সংখ্যা। খেয়াল করিও, এইগুলো হচ্ছে অঙ্ক, এইগুলো হচ্ছে সংখ্যা, দুইটা আলাদা পার্ট করে ফেললাম, সংখ্যা অঙ্ক। এখন অঙ্ক তো সরাসরি রাইট করা যাচ্ছে, ডিজিটে হচ্ছে, কিন্তু সংখ্যা তো সরাসরি লেখা যাচ্ছে না, কম্পিউটারে নিচ্ছে না। তখন কি করব আমরা? সংখ্যাটাকে ওই যে ছোটবেলায় অঙ্ক করতাম না, যে 2 কেজি খাদ্য 5 জন সৈন্যের 6 দিন চললে 10 কেজি খাদ্য 10 জন সৈন্যের কয় দিন চলবে, এরকম অঙ্কগুলো করার সময় আমরা কি করতাম? মনে করি এতজন, মানে মনে করি এক্স, কোনো কিছু এক্স ধরে নিতাম না, এক্স ওয়াই ধরে নিতাম। তো সেই সময় খেয়াল করো, আমরা এখানে কিছু মনে করব, যেহেতু সরাসরি নেওয়া যাবে না সেই জন্য কিছু ধরে নিব। কিভাবে ধরবো দেখো, এদিকে এটা হচ্ছে 0 থেকে 9, ওই পাশে কি কি আছে ভাই দেখো তো? 10, তারপরে কত? 11, তারপরে কত রে? 12, তারপরে 13, এরপরে 14, লাস্ট হচ্ছে 15। এই তো। কিন্তু আমাদের কম্পিউটারে, আমাদের ইলেকট্রনিক্সে এই সংখ্যাগুলো, এগুলো সরাসরি লেখা যায় না, প্রকাশ করা যায় না। সেগুলোকে হয় ডিজিট ধরতে হবে, আর না হলে অন্য কিছু মনে করতে হবে, ধরতে হবে। সেই জন্য আমরা এইগুলো সরাসরি লিখতে পারবো না। না লিখে আমরা ইংরেজি অক্ষরগুলোকে মনে করব। 10 না লিখে আমরা লিখবো, মনে করি একটা ইংরেজি যে কোনো একটা অক্ষর লিখবো। হ্যাঁ, 11 এইটা না লিখে ইংরেজি কোনো একটা অক্ষর লিখব। এই কথাটা প্রথম পদার্থবিজ্ঞানী 1965 সালে একজন মার্কিন পদার্থবিজ্ঞানী ডক্টর রবার্ট বিমার, তিনি প্রথম বলেছিলেন যে এইগুলো ওই সংখ্যাগুলোকে না রেখে সংখ্যার পরিবর্তে ABCD ধরা লাগবে, ধরলে সুবিধা হয়। সেই জন্য আমরা পৃথিবীর প্রথম সংখ্যা যেটা স্বাভাবিক সংখ্যা 10 থেকে শুরু হয়েছে, 10, 11 সংখ্যা শুরু হয়েছে। আবার ইংরেজি ভাষার যে অক্ষরগুলো, লেটারগুলো, সেগুলো শুরু হয়েছে কোথা থেকে? ABC থেকে। তাহলে উনি বলেছেন 10 না লিখে, যেহেতু প্রথম সংখ্যা এটা, তাহলে এই প্রথম সংখ্যার জায়গায় প্রথম অক্ষরটা বসাবো। অক্ষর মানে লেটার, মানে ক্যারেক্টার, ইংরেজি ক্যারেক্টার বলা হয়। আচ্ছা, তাহলে আমরা 10 না লিখে 10-এর জায়গায় লিখবো A, 11 না লিখে লিখবো B, হ্যাঁ, 12 না লিখে লিখবো C, 13 না লিখে লিখবো D। বুঝতেছো? ABCD, তারপরটা লিখবো হচ্ছে কত? E, তারপরটা লিখবো হচ্ছে F। বুঝতেছো? এইগুলো আমরা লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো তো ভাই সবাই, আমরা পরের লাইনে এটুকু রাখলাম 0 থেকে 9, আর এইখানে হচ্ছে কি লিখলাম? A থেকে F পর্যন্ত লিখলাম। সবাই একটু মনোযোগ দিব আমরা। দেখো এখানে এই যে A থেকে F কনভার্ট করে নিলাম। হ্যাঁ, কাকে কি ধরলাম? 10 না লিখে লিখছি A, 11 না লিখে লিখছি B, মানে 12 না লিখে লিখছি C। এই যে কাজগুলো আমরা করলাম,
ওইটার পরিবর্তে এটা লিখলাম। তো এগুলো দেখো 10, 11, 12, 13, 14 এগুলোকে বলা হয় নিউমেরিক বা গণিত, আমরা বললাম নিউমেরিক নাম্বার। আর নিচে যেগুলো লিখলাম এগুলো হচ্ছে অক্ষর, ক্যারেক্টার। বাংলা ভাষায় বলি অক্ষর, ইংরেজি ভাষায় বলি ক্যারেক্টার বা লেটার, আর গ্রিক ভাষায় বা ল্যাটিন ভাষায় বলি সেগুলোকে আমরা আলফা। ইংরেজি অক্ষরের প্রতিশব্দ হচ্ছে আলফা গ্রিক ভাষায়। তাহলে আলফা, তাহলে এখানে হচ্ছে নিউমেরিক মানে সংখ্যা, এখানে হচ্ছে অক্ষর মানে আলফা। তাহলে এখানে কাদের মধ্যে সম্পর্ক তৈরি করছি আমরা? ওই সংখ্যা এবং অক্ষরের মধ্যে, মানে আলফা নিউমেরিক এবং আলফার মধ্যে। সেই জন্য এটাকে নামকরণ করা হয় আলফা নিউমেরিক সিস্টেম। তাহলে হেক্সাডেসিমাল সিস্টেমকে আলফা নিউমেরিক সিস্টেমও বলা হয়, মনে থাকবে। তাহলে আমরা জানলাম যে সংখ্যা পদ্ধতি, লিমন একটু ওয়েট করো। আমরা জানলাম যে সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রধানত 4 প্রকার। একটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, হ্যাঁ, আরেকটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, আরেকটা হচ্ছে হেক্সাল নাম্বার সিস্টেম। হেক্সাল নাম্বার সিস্টেমের অপর নামই হলো আলফা নিউমেরিক সিস্টেম। তাহলে আলফা নিউমেরিক সিস্টেম আর হেক্সাল সিস্টেম সেম। কেন আমরা আলফা নিউমেরিক নাম দিলাম? এই আলফা এবং নিউমেরিকের মধ্যে যে সম্পর্ক করে তৈরি করছি, তাই নাম দিয়েছি আলফা নিউমেরিক সিস্টেম। এখান থেকে একটা প্রশ্ন আসবে, সেই প্রশ্ন কেমন প্রশ্ন? ব্যাংকগুলোতে প্রায় যেটা আসছে আমি একটু বলে দিচ্ছি, দাও লিমন কি লেখছো দেখে আসছি, দাও। আহারে ইস, আচ্ছা দেখো সমস্যা নাই, তুমি আবার রিপিট করে নিও ক্লাসটা। দেখো তেমন কিছু পড়াই নি, এখন পড়ানো শুরু করবো। এখান থেকে শোনো। তো এইখানে দেখো লিমন, এই যে 10 না ধরে আমরা কি লিখছি? এ। 11 না লিখে লিখছি বি, 12 না লিখে সি, 13 না লিখে ডি, 14 না লিখে ই, 15 না লিখে এফ। এবার আমার একটা অভিজ্ঞতা শোনো, সবাই প্রিলিমিনারি। এটা সবারই হয়েছে, সব ক্ষেত্রেই হয়েছে। একটা কথা মনে রাখবা, ওই এ বেগার হ্যাজ নাথিং টু লস। আমার বাবা এটা বলতেন প্রায়ই। আমি বুঝতাম না কেন বলছে, কিন্তু এখন বুঝি। যখন বুঝি তখন সময়টা পার হয়ে গেছে। আব্বা বলতেন প্রায়ই, শিক্ষক মানুষ তো, যে এ বেগার হ্যাজ নাথিং টু লস, মানে খাস বাংলায় বলতে গেলে আমরা বলি ওই জিনিসগুলো হারানোর কিছু নাই, বোঝা যাচ্ছে? যেই জিনিসগুলোর কিছু নাই, বোঝা যাচ্ছে? তো ও হারাবে কি? একজন নেশাখোর ছেলে, সে রাত বিরাতে বাইরে বেরোচ্ছে, একটা বাজে মেয়ে, সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাত 10টা 11টায়, ওর তো কিছু নাই, হারাবে কি? বোঝা যায়? তাই বলা হয় না, এ বেগার হ্যাজ নাথিং টু লস, তার হারানোর কিছু নাই, ওর তো নাই কিছু, হারাবে কি? তো তাদের মান সম্মান, যাদের মান সম্মান নাই তাদের সাথে মিশতে হয় না, সেখান থেকে দূরে থাকতে হয়। এইটা প্রবাদটা কিন্তু সেই রকম একটা প্রবাদ। তো একটু খেয়াল করো যে বললাম এ বেগার হ্যাজ নাথিং টু লস। তুমি যখন বিসিএস পরীক্ষায় যাবা, একটু মনোযোগ দিয়ে শুনিও, হ্যাঁ, তুমি যখন বিসিএস পরীক্ষায় যাবা দেখবা কতগুলো ক্যান্ডিডেট তোমার আশেপাশে থাকবে। মানে কিছু কিছু ছেলেরা এত সুন্দর করে সেজে গুজে পরীক্ষার হলে যাবে, দাঁড়াও একটু, আচ্ছা দেখো, তো যা বলছিলাম যে কেউ কেউ যাবে খুব সেজে গুজে, বুঝতেছো? মানে ওই পোশাকটা তৈরি করছে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য, বুঝতেছো? আর কেউ কেউ যাবে তার খুব টেনশন নিয়ে যে আমাকে কিছু একটা করতেই হবে। তো ওই যে যেই লোকগুলো পরীক্ষার হলে গিয়ে খুব আনন্দে থাকে, হাসাহাসি করে, তুমি বুঝাই নিবা এ বেগার হ্যাজ নাথিং টু লস, ওর হারানোর কিছু নাই। কারণ হারানোর ভয় আছে কার? প্রাপ্তির আশা আছে যার। মনে রাখবা, এই কথাগুলো আমি আমার জীবন থেকে বলতেছি আর কি। হ্যাঁ, যে হারানোর ভয় আছে কার? প্রাপ্তির আশা আছে যার। প্রাপ্তির আশা যার নাই, হারানোর ভয় তার নাই, বুঝো নাই? ওর তো কিছুই নাই। তো পরীক্ষার হলে আমরা দেখতে পাই কিছু কিছু ছেলে মেয়ে এরকম থাকে। তো যাই হোক, এখন ধরো তুমি পরীক্ষা দিতে গেছো, আশেপাশে কেউ পরীক্ষা দিতে গেছে, হ্যাঁ, এখন পরীক্ষার হলে গিয়ে সিট এবার কয়জন করে পড়বে না পড়বে বুঝতেছি না, যাই হোক যা ফেলবে সেভাবে বসবা। তো ওখানে ধরো তোমার বেঞ্চে 3 জন বসছে, কথার কথা 3 জন বসছে, তুমি বসে গেছো মাঝখানে। তুমি হচ্ছে কে?
তুমি হচ্ছে আমাদের এক আপু, কথা আমাদের আপু না, বাইরের এক আপু, ধরো মাঝখানে বসছে, দুই পাশে দুই ভাইয়া বসছে। এবার ওই বেঞ্চে যারা বসছে তারা ওই কোয়ালিটিরই সবাই, বুঝতেছো, ওই বেকার হ্যাজ নাথিং টু লস। এবার আপু তো হ্যাভি সেজে গেছে, সেজে গুজে গেছে, আর এমন ফ্লেভার মাখছে যে 4 মাইল দূর থেকে ফ্লেভারে বোঝা যায় যে আপু যাচ্ছে। আর ভাইয়া ওই রকম স্টাইলে গেছে, বুঝতেছো না। এবার ভাইয়া গিয়ে আগে বসছে আর কি, সবার আগে গেছে ভাইয়া, ডান পাশের ভাইয়াটা ধরো। এবার গিয়ে সে বসে হ্যাভি মনের সুখে মনের আনন্দে ঠ্যাঙ্গের উপরে পা তুলে নিয়ে পা নাচাচ্ছে, আর হ্যাভি স্মাইলিং ফেসে আছে। আপু কিন্তু বসে আছে পাশে, আপু যায় কেবল বসলো। এবার আপুও কিন্তু ওই কোয়ালিটিরই, বুঝছো, কিন্তু ভাইয়া একটু ওভার কোয়ালিটি। আচ্ছা, এবার ভাইয়া কিন্তু এই সেকেন্ডে 10 মিনিটে 5 মিনিটে 2-3টা করে লাভ করে আর কি, রিলেশন করে। আপুও কম যায় না। যাই হোক, দুই ব্যক্তি একসাথে বসে গেছে। এবার আপু বলতেছে, অভ্যাস তো আগে থেকে আছে, বলছে ভাইয়া ভাইয়া আপনার সাবজেক্ট কি, নামটা এই আসছে একবারে তো নাম জিজ্ঞেস করতে পারে না, একটা ওর দেখায় সাবজেক্ট, বিসিএস কোয়ালিটির দুষ্টামিতে একটু উন্নত মানের দুষ্টামি হয় আর কি। তো বলছে ভাইয়া আপনার সাবজেক্ট কি। তো এমনভাবে ভাইয়া বলে ডাক দিছে মনে হয় কলেজেটা ছিঁড়ে দিয়ে দিবে, বুঝে নাই, মানে এত মানে ভাইয়াটা বলছে মনে হয় আসমান জমিন কাঁপায় ফেলছে, এত সুন্দর করে মাধুরী দিয়ে প্র্যাকটিস করে তো এই কথাটা প্রায়ই। তো ভাইয়া আপনার সাবজেক্ট কি, ভাইয়া তো আগে থেকেই দেওয়ানো হয়েছে। এবার সাবজেক্ট, নাম, ঠিকানা সবই বলা শুরু করে দিয়েছে, বুঝতেছো। এবার পরীক্ষার হলে গেলে সাধারণত মানে এটা ঢাকাতে বেশি হয় আর কি, ম্যাক্সিমাম হয়ে যায় ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ লিটারেচার, আর অথবা বুয়েট ট্রিপলি, বোঝা যাচ্ছে। এই পরিচয় দিচ্ছে, কারণ ভাইয়া পরিচয় দিয়ে ফেলেছে যে ডিইউ ইংলিশ লিটারেচার, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য দিয়ে দিচ্ছে পরিচয়। এখন আপু চিন্তা করছে সর্বনাশ, এইরকম একখান জিনিস আমার কাছে পেয়ে গেছি, তো জীবনে তো কত সুযোগ কাজে লাগালাম, আজকে 10 মিনিট, তো এখনও তো আধা ঘন্টা আছে, 10টা মিনিট কাজে লাগাই দিই, যদি হয়ে যায় কিছু একটা। তো আপু একদম সহি নিয়াত, বোঝো নাই, একদম কথা বলা শুরু করছে। ভাইয়া তো আগে থেকে রেডি আছে, বুঝতেছো। এবার কিছুক্ষণের মধ্যেই রিলেশন বিল্ড আপ হয়ে গেছে 5 মিনিটসের মধ্যে, কারণ দুইজনই এক্সপিরিয়েন্সড পারসন, রিলেশন করতে বেশিক্ষণ লাগে না, 5-6 মিনিটের মধ্যে রিলেশন হয়ে গেছে। এবার আপুর টার্গেট, আপু বলতেছে ভাইয়া আপনি যেহেতু ইংলিশ, তাহলে আপু ভাইয়া ইংলিশটা আগে দাগাবেন, হ্যাঁ, কারণ আপু চিন্তা করতেছে বিসিএস আমার আজকে হয়ে গেছে নিশ্চিত, কারণ ঢাকা ইউনিভার্সিটির ইংলিশের স্টুডেন্ট, ও যদি ইংলিশ দাগায় তাহলে 35টা না হলেও 30টা তো হবে, আর ও সমাজ বিজ্ঞানে পড়েছে কিছুটা তো জানেই, তাহলে ওর এই দিক দিয়ে হবে, বিসিএস ওর হয়ে গেছে, হ্যাঁ বেই খুশি, বুঝতেছো। আচ্ছা, এবার ভাইয়া বলতেছে যে আপু আপনি আগে দাগান, বলছে না না ভাইয়া আপনারটা আগে শুরু করবেন, ইংলিশ থেকে শুরু করব। বাস, এবার ভাইয়া রাজি, পরীক্ষা শুরু হয়ে গেল যথারীতি, ইংলিশ থেকে শুরু, বুঝতেছ। বাস, ভাইয়া দাগাচ্ছে সমানে, এ বেগার হ্যাজ নাথিং টু লস, বোঝা যাচ্ছে। 5 মিনিটে 35টা দাগানো শেষ। এবার আপু তো খুশি, মানে কি পেয়ে গেলাম রে, আপু দাগাচ্ছে, বুঝতেছো। এই লিমন কি লিখতেছো তুমি, আচ্ছা খেয়াল করো, দেখো মনোযোগ দিয়ে শোনো। এবার আপু কিন্তু দাগাচ্ছে, কিন্তু যেহেতু আপু অ্যাম্বিশনে ক্লাস করেছে, বিভিন্ন কোচিং টোচিংয়ে ক্লাস করেছে, পড়াশোনা করেছে, কয়েকটা দাগানোর পরে আপু চিন্তা করতেছে আচ্ছা কি দাগাই এগুলো, এ তো ভুল ভুল মনে হচ্ছে, কিন্তু যেহেতু মাথা আগেই ঢাকা ইউনিভার্সিটি, সুতরাং সে বোঝাচ্ছে নিজেকে, সান্ত্বনা দিচ্ছে না এটারটাই ঠিক আছে, মার্চে 35টা, বুঝতেছো, হয়তো নাই, সব কিন্তু নেগেটিভ যাবে। আচ্ছা, এবার ধরো কথায় কথায় চলতে চলতে আমার সাবজেক্ট চলে আসছে, এই জায়গায় চলে আসছে, আজকে যা পড়াচ্ছি, উদাহরণটা দিচ্ছি পরীক্ষার হলের সতর্কতাবাণী। এবার পড়াইতে পরে ধরো আনসার করতে করতে ইলেকট্রনিক্স চলে আসছো, আমার এই নাম্বার সিস্টেম, এখানে প্রশ্ন হয়েছে, প্রশ্নটা হয়েছে যে আলফা নিউমেরিক পদ্ধতিতে, প্লিজ লিসেন টু মি, আমি দুঃখ নিয়ে বলছি, এটা কিন্তু হাসার জন্য বলি নাই, তোমাকে আঘাত করার জন্য বলছি, তোমাকে বোঝানোর জন্য বলছি, তুমি এভাবে অনেকবার ঠকেছো অথবা ঠকতে যাচ্ছ, অথবা তোমার আশেপাশে এই ঘটনাগুলো ঘটেছে, এটা লাইফ, সবার লাইফই প্রায় একই রকম, 19-20 একটু পার্থক্য থাকে, খেয়াল করো। তো এখানে তোমার পরীক্ষায় আসছে যে আলফা নিউমেরিক পদ্ধতিতে ডির মান কত, আলফা নিউমেরিক, এখন তুমি তো আলফা নিউমেরিক বোঝোই না, বোঝো নাই, তো আসছে হেক্সাডেসিমাল, আসলে তা হয় না হয় একটু চিন্তা করতা, কিন্তু হেক্সাডেসিমাল বলে নাই, বলছে আলফা নিউমেরিক পদ্ধতিতে ডির মান কত। এবার তোমার তো তুমি জানা থাকলেও মনে রাখবা ন্যাচারাল রুলস, এ খুব সিরিয়াস জিনিস, তুমি যখনই আল্লাহ তাআলার ছাড়া
তুমি যখনই কোনো মানুষকে দুনিয়া স্বাভাবিকভাবে তোমার মতোই যে 10টা মানুষ তুমি মনে করবা যে আমাকে বাঁচাই দিবে, বড় কিছু করে দিবে, আমার ভবিষ্যৎ বিল করে দিবে, এটা মিথ্যা কথা। তুমি তার কাছে যাবা, সে তোমাকে আরও ধ্বংস করে দিবে। বোঝো নাই? বিপদগ্রস্ত মানুষ যাকে ধরে সে সহ বিপদে পড়ে যায়, কারণ তোমার পায়ের তলায় মাটি নাই। তুমি যাকে ধরবা সে সহ তুমি সহ ডাস্টবিনে চলে যাবা, তলায় যাবা। সেই জন্য অন্য সাহায্য না আছে, আল্লাহ তাআলার কাছে সরাসরি তুমি সাহায্য চাও, আল্লাহ পাক তোমাকে এখান থেকে পরিত্রাণ দিবেন, ভালো একটা জীবন তোমাকে দিবেন। একটু খেয়াল করো। এবার ওই ব্যক্তি কি করলো? ওই যখনই কোনো ব্যক্তি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, সাথে সাথে তার ওই স্নায়ুকোষ নিউরন আছে না, তোমাদের পড়াইছিলাম, নিউরনের অ্যাকশন এবং ড্যান্ড্রাইটটা ক্লোজ হয়ে যায়, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন সে আর হারায় যায়, হতাশ হয়ে যায়। তখন তার অতীতে জানা থাকলেও সেগুলো ক্লোজ। প্লিজ বিশ্বাস করো, পরীক্ষার হলে তুমি যখনই অন্যর উপরে ডিপেন্ড করবা, ওরটা দেখে লিখবো, ও মনে হয় পারবে, বলে দিবে আমাকে, সাথে সাথে দেখবা তোমার ব্রেন ক্লোজ হয়ে গেছে, তোমার জানা জিনিসগুলো মনে নাই। আর তুমি যখন এই আত্মবিশ্বাস নিয়ে যাবা, আমার কাছে কোনো নকল নাই, আমার কিচ্ছু না, আমি পারি, আমি পারবো, ইনশাল্লাহ আমি ট্রাই করবো, তো দেখবা তোমার ব্রেনটা স্বাভাবিক আছে। কথা বুঝতেছো? যাই হোক, এবার ওই মেয়ে, ওই সেই আপু, সকল্ড আপু, সে কি করেছে? অন্যের উপরে নির্ভর করেছে, সুতরাং তার জানা জিনিসও ভুলে গেছে। এবার সে পরীক্ষায় আসছে যে আলফা নিউমেরিক পদ্ধতিতে ডির মান কত। আপু পড়েছে, আপু হয়তো বা আমার ক্লাস করেছিল, কিন্তু আপু ভুলে গেছে ভাইয়ার কারণে, কারণ ডিপেন্ড করেছে ভাইয়ার উপরে, ভুলে গেছে। এবার ওই পাশে বাম পাশে আরেক ভাইয়া বসছে না, তাকে এখন আপু পরীক্ষার মধ্যে আস্তে আস্তে ফিস করে বলছে, হ্যাঁ ভাইয়া এটা দাগাইছেন, ডির মান কত। ওই আগের যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি, সে বলেছে ডির মান কত, 12 দাগান 12, ডির মান 12। এখন এই চিন্তা করছে, না আমি তো সারে ক্লাস করেছি, ডির মান তো 12 না। তার বিশ্বাস হচ্ছে না, এটা কনফিউজড। তখন পাশের ভাইয়াকে বলছে, ভাইয়া ডির মান কত, ভাইয়া বলছে, আরে 14 দাগান না কেন, 14 বুঝছে, MP3-তে পড়েছে 14। বাস, এবার সে সব ভুলে গেছে, 13, 14, 12 কিচ্ছু মনে নাই। এবার পরীক্ষার হলে একবার কনফিউজ হলে তুমি যা দাগাবা, আমি কিন্তু তোমাকে পরীক্ষার হলের শিক্ষা দিচ্ছি, পরীক্ষার হলে একবার কনফিউজড হয়ে তুমি যা দাগাবা, নিঃসন্দেহে তা 200% ভুল হবে, ওইটা কখনো ঠিক হয় না। আমার কথা কি বোঝা যাচ্ছে? সুতরাং তুমি কারোর উপর নির্ভর না করে তুমি নিজে যা পড়ে গেছো সেটাই আনসার দিবা, ওটাই কারেক্ট হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কনফিউজ তো দাগানোই যাবে না। সুতরাং এদিকে একটু খেয়াল করে নাও। তাহলে কি হলো? একজন তোমাকে সাজেস্ট করলো ডির মান 12, আর একজন সাজেস্ট করলো 14, কিন্তু 13 কিন্তু কেউই বললো না, আর তুমি ভুলে গেছো। তাহলে আমাদেরকে পরীক্ষার হলে আল্লাহ না করুন যদি এই ধরনের কোনো সিচুয়েশনে পড়ে যায়, তাহলে কোনো টেনশন নাই, সিম্পলি এখান থেকে পরীক্ষা আসে, প্রায় ব্যাংকগুলোতে আসে, তখন তুমি কি করবা? একদম ব্রেনকে শান্ত করে দিবা। স্যার ক্লাসে কি বলেছিলেন? 0 থেকে 9 পর্যন্ত ডিজিট, তারপরে সংখ্যা, সুতরাং সিম্পলি গোনা শুরু করবা 10, এর 2 সেকেন্ডের কাজ, 10, 11, 12, 13, 14, 15, বাস গেল। এবার ম্যাচ করে দেখো, A B C D E F, বাস, যেটা যার সাথে ম্যাচ করে গেছে সেটাতে তো এটা 2 সেকেন্ড সময় লাগবে। সুতরাং তুমি কারোর উপর নির্ভর না করে এটা পড়বা। এটা ম্যাক্সিমাম ব্যাংকে এই মানগুলো আসছে, তার মধ্যে বেশিরভাগ সময় আসছে এই CD। আর এক পরীক্ষায় দেখলাম কোন দিন বাংলাদেশ ব্যাংকের এডি নাকি পরীক্ষায় দেখলাম ইর মানটা আসছে। তার মানে এই মানটা, এই 3টা মান আসবে পরীক্ষায়। এই 2টা সহজ, সবাই পারে, F আর AB এগুলো সবাই জানে, কিন্তু এই যে 3টা প্যাচ লাগে, CDE। কথা বোঝা যাচ্ছে? সুতরাং আমি তোমাকে অনুরোধ করব, আমি আশা করব তুমি এগুলো পারবা, ঠিক আছে? তাহলে এইগুলো ছিল আমাদের সংখ্যা পদ্ধতি থেকে প্রাথমিক কিছু আলোচনা, প্রাথমিক ডিসকাশন। তাহলে এইগুলো তুমি একটু সুন্দর করে নোট করে নিবা। তাহলে যখন নোট করবে তখন কিভাবে লিখবা? আমার নোট করাই আছে। যখন নোট করবা যে এর ভিত্তি কত, 10, সংখ্যা কত, কয়টি অঙ্ক ব্যবহার করা হয়, 10টি। অঙ্কগুলো কি কি, যত পদ্ধতি তার চেয়ে 1 কম, আর সবগুলো শুরু হবে 0 থেকে, বা শেষ, এভাবে করে ফেলবা বাস। আর এটাকে অপর নাম কি? এটার অপর নাম হচ্ছে আলফা নিউমেরিক পদ্ধতি। তাহলে যাহা হেক্সাল তার অপর নাম আলফা নিউমেরিক সিস্টেম বা আলফা নিউমেরিক পদ্ধতি। মেহরুন ইসলাম, হ্যাঁ এটা হয় রে ভাই, এটা হয়। আমি তো লাইভ থেকেই বললাম, বুঝো নাই? আমি যে কথাগুলো তোমাদের বকাবকি করি অথবা হাসাহাসি করি ক্লাসে, আমাকে অনেকে বুঝতেই পারো না, কিন্তু আমি যা করি আমি সর্বোত্তমভাবে চাই তোমাকে ভিতর থেকে জাগায় তুলতে। তুমি জানো আমি এখন তাও অনেক ওর কথা বলি না, কিন্তু আমি ক্লাসে ঢুকলেই তো হাসা ছেলেমেয়েরা আমার কাছে খালি গল্প শুনতে চায়, এইটা বলেন স্যার, ওইটা বলেন স্যার। আমি একদম প্রাণ বলে মন খুলে বলি,
ওর মধ্যে অনেক দুষ্টামিও থাকে, কিন্তু আমি বিশ্বাস করছি, দেখেছি আজ পর্যন্ত, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে একদম খোলা ইউনিভার্সিটি পর্যন্ত সকল স্টুডেন্ট, আমি যতই দুষ্টামি করেছি ক্লাসে, হাসাহাসি করেছি, আমার ক্লাস থেকে কেউ বেয়াদবি শেখে নাই, বরং আমার পায়ে সালাম করে গেছে। কারণ আমার কথাগুলোর মধ্যে বেয়াদবি থাকে না, মনে হয় এগুলোর মধ্যে একটু হাসি হাসি, কিন্তু আসলে হাসি থাকে না। এটা কাউকে না কাউকে টাচ করে যায়, কারো না কারোর জীবনের সাথে মিলে যায়, বুঝতেছো? আর জীবনের কথা বলে, সেই জন্য আমি এই কথাগুলো বলি, যে এতে করে তুমি সতর্ক হইতে পারবা। তাই আচ্ছা, থ্যাঙ্কস টু অল। এবার দেখো ভাই, আচ্ছা হ্যাঁ 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 ভাই, থ্যাংক ইউ মণ্ডল। তাহলে মোটামুটিভাবে এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, তার মধ্যে আমাদের বিসিএস পরীক্ষার জন্য এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কতগুলো কোড পড়তে হবে, তোমরা একটু এইখান থেকে যে কোডগুলো পড়বা তার মধ্যে একটু নোট লিখে নাও, নিচে এটার নিচে নোট লিখে নাও। একটা জিনিস পড়বা, আস্কি কোডটা পড়বা, আস্কি কোড, আস্কি কোড, এই সূত্রটা এখানে যে কনভার্টিং এর একটা সূত্র আছে, তার নাম আস্কি কোড। এটা প্রথম কোড। ইউনিকোড পড়া লাগবে না, তুমি শুধু আস্কি কোডটা পড়বা। আস্কি কোড এটা তুমি পড়বা ডিটেলস, খালি একটু ব্র্যাকেটের মধ্যে লিখে নাও। আস্কি কোড লিখে ওখানে লিখে নাও 1965 সাল, ডক্টর রবার্ট বিমার, মার্কিন পদার্থবিজ্ঞানী। ডক্টর রবার্ট বিমার, অসুস্থ, বিমার, ডক্টর রবার্ট বিমার, 1965। আবারও বলছি, যারা MP3 পড়ো, ইজি কম্পিউটার, সেখানে এই কথাটা ভুল লেখা আছে, ভুলই, সবার জন্যই ভুল। ওখানে ওরা লিখছে 1968, কিন্তু এটা আমার সাবজেক্ট, আমি ফিজিক্স, আমি জানি এটা কোন সাল, এটা 68 সাল না, এটা হচ্ছে 65 সালের ঘটনা। ওখানে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে না কি হয়েছে আমি জানি না, তবে এটা ভুলই বলতে হবে। তো ওখানে ইজি কম্পিউটারে আস্কি কোড লেখা আছে 1968 সাল, এটা একেবারে সরাসরি ভুল, এটা হবে 1965 সাল। সুতরাং আমরা এটা 1968 সাল লিখবো না, আমরা লিখবো আস্কি কোড যেটা পড়বা ওখানে একটু লিখে রাখো, মার্কিন পদার্থবিজ্ঞানী ডক্টর রবার্ট বিমার, 1965 সাল, ব্যাস, পরবর্তীতে পড়া যাবে। আচ্ছা, আমি এখানে বলে আসো, ওদেরকে বলে আসো 2টা আদা চা দিবে, আদা বেশি করে দিতে বলো, আদা বেশি করে দেয় যেন, ভালো করে বলে দিবে। আমাকে তো বলো, স্যার বলছে দিয়ে দেবে। খেয়াল করো সবাই, দেখো ভাই, আমরা এখন এই সংখ্যা পদ্ধতিগুলো যে 4টা আছে, কনভার্সন, ডাইভার্সন, এটা আমরা শিখব, যে একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে কিভাবে কনভার্ট করতে হয়, কিভাবে লিখতে হয়। লিখে তো বুঝলাম, কিন্তু যখন আমরা এই পদ্ধতি থেকে ওই পদ্ধতিতে আমরা ট্রান্সফার হব, ওভারকাম করব, তখন ওখানে একটা থেকে আরেকটা যাওয়ার প্রসিডিউরটা কি, লেখালেখির প্রসিডিউরটা কি, কম্পিউটার কিভাবে হিসাব নিকাশ করে, বোঝা যাচ্ছে, সেইটা আমরা শিখবো। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে কনভারসেশন অফ নাম্বার সিস্টেম। কনভারসেশন মানে রূপান্তর আর কি, হ্যাঁ, যাওয়া আসা। আচ্ছা, তো লিখে নাও, ফিজিক্সের ভাষা লেখো, কনভারসেশন অফ কম্পিউটার নাম্বার সিস্টেম। তাহলে আমাদের এখনকার টপিকের নাম হচ্ছে আল্লাহ, আনো তো 2টা আনো, তুমি একটা আনো। কনভারসেশন অফ নাম্বার সিস্টেম, কনভারসেশন অফ নাম্বার সিস্টেম, কনভারসেশন অফ নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর, দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর। আচ্ছা, তো সংখ্যা পদ্ধতি ছিল কয়টা? 4টা। এখানে কয়টা তুমি পড়বা? রূপান্তর কয়টা পড়বা? রূপান্তর অনেক হইতে পারে, অনেক,
প্রায় 72-77টা নিয়ম থাকতে পারে, হ্যাঁ হতে পারে, এর চেয়ে বেশি হওয়া সম্ভব, কিন্তু এতগুলো নিয়ম আমাদের মনে রাখা কঠিন হবে আর পরীক্ষায় আসবেও না। সুতরাং আমাদের পরীক্ষায় আসবে একেবারে সিম্পল জিনিস, প্রাইমারি লেভেলের জিনিসগুলো, যেগুলো আমাদের প্রাইমারি মানে ওই প্রাইমারি না, মানে প্রাথমিক বিষয় বলছি আর কি, যেগুলো আমাদের সরাসরি দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড, যেগুলো আমরা করে থাকি, সেইগুলো আমরা কতগুলো জেনে করি, কতগুলো না জেনেই করি, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আর কি, আর কিছু না। হ্যাঁ, তো এখানে আমাদের দেখো না ভাই, নাম্বার সিস্টেম কি কি সবাই একটু দেখো। একটা পড়েছিল কি ডেসিমাল নাম্বার সিস্টেম, আর একটা পড়েছিলাম বাইনারি নাম্বার সিস্টেম, আরেকটা কি বলছিলাম অক্টাল নাম্বার সিস্টেম, তাই না? আরেকটাকে তুমি বলছিলা হেক্সাল নাম্বার সিস্টেম। তাহলে আমরা নাম্বার সিস্টেমকে 4 ভাগে ভাগ করে কিছুক্ষণ আগে পড়ে আসলাম। দেখো লিমন, আমার পরে আবার ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আছি। দেখো নিব, অনেকক্ষণ নিব, যতক্ষণ বুঝতে হয় দেখো। তো এখানে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, আরেকটা হচ্ছে কি অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সাল নাম্বার সিস্টেম, এই যে 4টা। এখন সবাই দেখো প্লিজ, আমরা কিভাবে এখান থেকে কনভার্ট করব, ডাইভার্ট করব। হ্যাঁ, কনভার্ট রাখো সবাই, থ্যাংক ইউ। তো কীভাবে আমরা ডাইভার্ট করব দেখো তো ভাই, কনভার্ট করব প্রথমে প্লিজ, এই 4টার মধ্যেই তো শুধু আসা যাওয়া হবে। তো প্রশ্ন তোমাদের বিসিএস পরীক্ষাগুলোতে এবং ব্যাংকগুলোতে যে প্রশ্নগুলো হয়েছে তার আলোকে বলা যায় এখান থেকে 2টা টাইপ হইতে পারে পরীক্ষায় বা হয়। কেমন দেখো, প্রথমে হলো ডেসিমাল, তুমি ধরে নিবা এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাসা। এই বাসা থেকে আমরা মেহমানদের বাড়িতে যাব, একবার মেহমানদের বাসায় যাব, আবার মেহমানদের বাড়ি থেকে সবসময় তো থাকা যাবে না, আবার আমাদের নিজেদের বাসায় চলে আসবো আর কি। দাঁড়াও, আমরা একটু চা পান করি বা চা খাই, তোমরাও চা খাও, যে যেখানে আছে তোমরা তোমাদের বাসায় চা খাও, পানি খাও, যা খাও। 1.5 মিনিট ব্রেক। না স্বামী ঠান্ডায় যাবে কেন, ওরা এখনো খোলে নেই, চা ইয়ে করেনি, এরা চা বন্ধ করে দিচ্ছে নাকি? হোটেলের কর্মচারীগুলো ভিআইপি হয়ে গেছে। রাকিব একটু ওয়েট করো, পরে বলছি। রাকিব, ওয়াহিদুল রাকিব, খেয়াল করো, এটা কনভার্সন না, কনভারসেশন বলতে হবে, ফিজিক্সের টার্ম এটা। হ্যাঁ, কনভার্সনও বলতে পারো, সমস্যা নাই, কনভার্সন বলা যায়, কিন্তু ফিজিক্সের সাম কনভারসেশন, রূপান্তর। যেমন তোমার সাথে আমি কথা বলছি যখন, এটাকে বলা হয় কনভারসেশন, মানে তোমারটা আমি যখন তোমাকে বলবো তুমি শুনতেও পারবা, বুঝতেও পারবা, আবার আমিও বুঝতে পারবো তোমাকে কি বলতে পারছি। তো এইরকম প্রসিডিওর যেখানে থাকে সেখানে বলা হয় হচ্ছে কনভারসেশন। যাবে আসবে, ফলাফল বোঝা যাবে, অনুলব্ধি করা যাবে, কনভার্সনও বলা যাবে, কনভারসেশন। তবে আমাদের ফিজিক্সের টার্ম এটা আমরা কনভার্সন হিসেবেই আমাদের বই পুস্তকে আছে। আমরা দেখো তো সব কিছু দিলে ইংলিশ লিটারাল মিনিং নেওয়া যাবে না। ওই যে তোমরা যারা আইন স্টুডেন্ট আসো, একটা দেখবা কিছুগুলো টার্ম আছে, কিছু টার্ম আছে আর কি। হ্যাঁ, ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যামূলক কিছু অর্থ মানে ইয়ে আছে আর কি, টার্ম। যারা আইনের ছাত্র আছে তারা বুঝবা, বা অন্যান্য সাবজেক্ট থাকলেও কিছু পড়বা, যে ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট বা ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশনস, হ্যাঁ, বা ইন্টারপ্রিটেশন অফ ল, অ্যাক্ট, কিছু প্যাক্টেড কিছু থাকে না, এগুলো ইন্টারপ্রিট করতে গেলে কিছু ওয়ার্ড তোমাকে একটু আলাদাভাবে অর্থ নিতে হবে।
এটা একটা ইন্টারপ্রিটেটিং টার্ম। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখো, তো আমরা যেখানে ছিলাম সবাই, মানে কিছু ইন্টারপ্রিটেশন ওগুলো তো জানোই, সেই জন্য আমি আর বলিনি ছোটোখাটো কথা। দেখো, তো ডি ডি হচ্ছে, আমরা একটু উদাহরণ দিলাম অহিত। দেখো রাকিব, এটা হচ্ছে আমাদের বাসা। এই বাসা থেকে আমরা কোথাও বেড়াতে যাব, আবার সেখান থেকে প্রয়োজন হলে বাসায় চলে আসবো, তাই না? এখন যাওয়ার জন্য এটা হচ্ছে ভিত্তি, মূল আমাদের। এখান থেকে কখনো আমরা এই বাইনারিতে যাব, কখনো অক্টালে যাব, কখনো আমরা হেক্সালে যাব, বুঝতেছো, যেখানে যখন প্রয়োজন। তো তাহলে এইভাবে গেলাম, আবার থাকা খাওয়া শেষ, কয়েকদিন ঘুরে বেড়ে আসলাম। ঘুরিয়ে টুরার পরে আমরা আবার আমাদের মূল বাড়ির দিকে প্রত্যাবর্তন করব। তাহলে এখান থেকে আমরা আবার ব্যাক করবো এখানে, এখান থেকে ব্যাক করবো এখানে, অথবা এখান থেকে ব্যাক করবো এখানে। দেখো, এই যে প্রসিডিওরগুলো, একটা হচ্ছে অন ওয়ে, এটাও হচ্ছে অন ওয়ে। দেখো, আমরা একবার বাসা থেকে বের হব, আমাদের বাড়ি থেকে যখন আমরা তোমাদের বাসায় যাব, গেস্টদের বাসায় যাব, মেহমানদের বাসায় যাব, তখন কি বাড়ি থেকে একটাই পথ নাও, বের হয়ে তারপরে যাওয়ার সময় বিভিন্ন দিকে যাব, কিন্তু মূল তো বের হবে একটা দিয়ে। তাহলে এই যে আমাদের বাড়ি, এখান থেকে যখন বের হব, এই যার বাসায় যাই না কেন একই রাস্তা দিয়ে বের হতে হবে, কথা বুঝতেছো? সুতরাং এই কনভার্সনের জন্য বা কনভারসেশনের জন্য ডি থেকে যখন আমরা বি ও এইচ মানে বাইনারি অক্টাল হেক্সালে যাব, সবগুলো একটাই নিয়ম। তাহলে একটা নিয়ম, এক নিয়ম, বাস। আবার যখন আমরা হেক্সাল অক্টাল বাইনারি থেকে যখন আমরা আবার ডেসিমালে যাব, তখনও একটাই নিয়ম, একটা নিয়ম। তাহলে এখানে একটা মজার জিনিস দেখো, একটা নিয়ম। তাহলে তোমাদের টোটাল নিয়ম হচ্ছে কয়টা? একটা যোগ একটা, মোট কয়টা নিয়ম হচ্ছে? দুইটা নিয়ম হচ্ছে না? দুইটা নিয়ম। আবার এই যে কিছুক্ষণ আগে আমরা বর্ণনা করেছিলাম কথা বলার সময়, যে নাম্বার দুই রকম হইতে পারে, স্বাভাবিক যে নাম্বারগুলো আমরা ব্যবহার করে থাকি, একটা পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা, যেটা বলি অপূর্ণ সংখ্যা। তাহলে এখানে কি কি নিয়ম হইতে পারে? দেখো, এটা হচ্ছে একটা নিয়ম, এক, এখানে হচ্ছে এক। তাহলে এক যোগ এক সমান কত হলো? দুই। এই দুইকে আবার আমরা এখানে পূর্ণ আর অপূর্ণ দুই গুণন দুই সমান এই চারটা প্রক্রিয়া, চারটা নিয়ম যদি আমরা ভালো করে শিখি, একদম সিম্পল বিষয়, এই চারটা নিয়মে যদি আমরা করি, তাহলে আমরা এখানকার সমস্ত কোশ্চেনগুলো আমরা কমন পাবো ইনশাল্লাহ। যদি কোশ্চেন, কারণ ওরা তো কোশ্চেন অনেক বাঁকা করতে পারে, কিন্তু বিসিএস এর কোশ্চেন, এখান থেকে ব্যাংকের কোশ্চেন যেগুলো হয়েছে তার আলোকে আমরা বলতে পারি এই কোশ্চেনগুলোই আসছে। আর সতর্কতার জন্য তুমি আর এক দুইটা নিয়ম পড়তে পারো, সেটা আমি পরে দেখাচ্ছি, ক্রিটিক্যাল কিছু আছে। সিম্পলি এ যাবত যত প্রশ্ন হয়েছে এই প্রশ্নগুলোই হয়েছে। তাহলে কি, একবার হচ্ছে ডেসিমাল থেকে এইদিকে যাব, সেটা পূর্ণ সংখ্যা নিয়েও যাব, অপূর্ণ সংখ্যা নিয়েও যাব। তাহলে এক এক দুই, পূর্ণ সংখ্যার একটা নিয়ম, অপূর্ণ সংখ্যার একটা নিয়ম, তাহলে দুইটা নিয়ম। আবার এখান থেকে ফিরে যাব, পূর্ণ সংখ্যায় এক নিয়ম, অপূর্ণ সংখ্যায় আরেকটা নিয়ম, তাহলে কত হচ্ছে? দুই দুই, চারটা নিয়ম। এই চারটা নিয়ম মনে রাখা একেবারে সহজ, কারণ রুলস এখানে মেলাগুলো আছে, অনেক আছে। তার মধ্যে আমরা এই চারটা নিয়ম যদি মনে রাখতে পারি, তাহলে বাকিগুলো আমাদের কন্ট্রোলে চলে আসবে এবং পারবো ইনশাল্লাহ। আর পরীক্ষায় সাধারণত এই চারটা নিয়ম থেকেই প্রশ্ন হয়। সো আমরা এখন সেগুলো পড়বো। প্রথম টপিকটা লেখো সবাই, একটা স্ক্রিনশট নিয়ে রাখিয়ে দিও, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমার পরে তুমি বাসায় পড়তে গেলে সুবিধা হবে তোমার জন্য। আচ্ছা, প্রথম টপিক হেডলাইন লেখো, দেখো প্রথম, তোমরা পুরোটা লেখো, আমি সংক্ষেপে লিখতেছি। হ্যাঁ, লেখো ডেসিমাল টু বাইনারি, হেডিং লেখো ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি।
তাহলে ডেসিমাল পদ্ধতি থেকে কি করে বাইনারি পদ্ধতিতে আমরা যাব বা করব সেইটা করতে হবে তোমাকে। দেখো, তো এটা পূর্ণ সংখ্যা হইতে পারে, অপূর্ণ সংখ্যা হইতে পারে। আর এইগুলো সলভ করার আবার অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে আমি একটা প্রসিডিওর করা দিচ্ছি তোমাকে, এই প্রসিডিওরটাই তুমি করবা পারলে। আরও অনেক শর্টকাট নিয়ম আছে, কিন্তু এটা শিখলে তোমার অনেকগুলো জায়গায় কাজে লাগবে। সেই জন্য আমি একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, তুমি পারলে এই নিয়মে প্র্যাকটিস করিও, তাহলে ভালো হবে তোমার জন্য। এই নিয়মে প্র্যাকটিস করলে অন্যগুলো বুঝতে সুবিধা হবে। আর এখানে অনেকগুলো নিয়ম আছে শর্টকাট, কিন্তু সেগুলো শিখালে পরেরটা আবার পারা যায় না। এই জন্য আমি যে নিয়মটা শিখিয়ে দিচ্ছি, এই নিয়মটাই ম্যাক্সিমাম বই পুস্তকে আছে, এটা পারলে বাকিগুলো তুমি পারবা। দেখো, ধরো প্রথমে আমরা পূর্ণ সংখ্যা করি, কথার কথা একটা অঙ্ক করি। তোমাদের আগে আমি সম্ভবত ওই যে সহজ শাখায় একটা ক্লাস নিয়েছিলাম, এইটা পড়াইছিলাম মনে হয় একবার। তো ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম, তোমাদের বেশি না একচুয়ালি দিয়েছিলাম, হ্যাঁ তোমাদেরই মনে হয়, তোমাদের ওই যে সহজ শাখায় যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমরা সংখ্যা পদ্ধতির অঙ্ক করাতে গিয়ে যেই উদাহরণটা দিয়েছিলাম, যদি ওই ক্লাসে কোনো ভাই বোন থাকো তাহলে অঙ্কটা তার রিভিশন হবে, সেই জন্য আমি ওই উদাহরণটাই দিচ্ছি আর কি। হ্যাঁ দেখো, খেয়াল করো, দিয়েছিলাম এরকম 99। ধরো আমরা 99 লিখছি, বলো তো 99 আমরা কোন পদ্ধতির সংখ্যা লিখলাম? 99 কোন পদ্ধতিতে লিখছি? তুমি বলবা স্যার এখনও কোনো পদ্ধতির সংখ্যা লেখেন নাই, আপনি স্বাভাবিক একটা সংখ্যা লিখছেন। এটা কখন পদ্ধতি হবে? কারণ ওই বেজের উপর ভিত্তি করেই তো পদ্ধতির নাম, বেজ নাই তো নাম নাই, আগে বেজ লিখতে হবে আমাকে। সেই জন্য আমি লিখলাম এখানে, দেখো মনোযোগ দিও, আমি যখনই এই কথা লিখছি তখন তুমি বুঝলা যে ও স্যার এবার বুঝতে পেরেছি, এটা হচ্ছে আপনি ডেসিমাল পদ্ধতিতে লিখছেন। বুঝলা কেন বুঝলাম ডেসিমাল পদ্ধতিতে? কারণ এই যে নিচে ভিত্তি আছে, ছোট্ট করে নিচের দিকে লেখা আছে ভিত্তি, এটা দেখে বুঝলাম এটা ডেসিমালের সংখ্যা। এবার আমাদের পরীক্ষায় ব্যাংকগুলোতে যেভাবে প্রশ্নগুলো থেকেছে, যে এইরকম লেখা কোনো একটা কিছু লিখে দিয়েছে ভিতরে, লিখে দিয়ে এই পাশে হর্ট দিয়েছে ভিতরে, ব্র্যাকেটের মধ্যে হর্ট দিয়ে এইখানে লিখে দিয়েছে 2। ধরো, বুঝতেছ? মানে বুঝাইছে যে দশমিক পদ্ধতি, ডেসিমাল পদ্ধতিতে যদি 99 হয় সংখ্যাটা, এই সংখ্যাটাকে কনভার্ট করলে বাইনারিতে, 2 মানে কত? বাইনারি না, বাইনারিতে কত হবে? তখন আমাদের ওই 4টা অপশন দেওয়া থাকবে পিলিতে, এখন ওই যে কোনো একটা অপশন আমাকে বুঝতে হবে কোনটা হবে অপশনটা। দেখো একটু খেয়াল করো তো, করার নিয়ম এগুলো সহজ, তোমরা সবাই জানো, সবাই মনোযোগ দিয়ে শোনো। আমরা কিভাবে করব? নিয়ম, যখনই আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাচ্ছি, অথবা অক্টালে যাচ্ছি, অথবা হেক্সালে যাচ্ছি, যাওয়ার নিয়ম একটাই, বলে দিলাম না কিছুক্ষণ আগে। নিয়মটা কি? দেখো সবাই লিখে নাও, খেয়াল করে দিকে। 99 নিয়মটা হচ্ছে ডেসিমাল থেকে যখনই তুমি অন্য কোনো পদ্ধতিতে যাবা, আবারও বলছি মনোযোগ দিয়ে শোনো, নিয়মটা হলো যখনই তুমি ডেসিমাল থেকে অন্য কোনো পদ্ধতিতে যাবা, বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাল হোক, তখন তোমার কাজ হবে যেই পদ্ধতিতে যাচ্ছ সেই পদ্ধতির যে ভিত্তিটা আছে, সেই ভিত্তি দিয়ে এখানকার যে সংখ্যাটা থাকবে ডেসিমালের, সেই সংখ্যাটাকে ভাগ করতে হয়। বুঝতেছো? সেই সংখ্যাটাকে ভাগ করতে হয়। তো আমরা ভাগ করব এখন 99কে কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। এটা একটা সাধারণ নিয়ম, এই নিয়মটা করলে অন্যান্যগুলো বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি এই নিয়মটা করাচ্ছি। দেখো, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলাম। দেখো তো ভাই, 2 দিয়ে ভাগ করলে 2 এর মধ্যে কয়বার যাচ্ছে? 4, তারপরে 9, ঠিক না? বাঁচলো কত? 1 অবশিষ্ট থাকে না? 49 দুগুণে কত? 98। 1 অবশিষ্ট আছে, যেটা অবশিষ্ট থাকে খেয়াল করবা, এইটা দিয়ে ভাগ করতেছি এই সংখ্যাটাকে, এভাবে ভাগ করতেছি। ভাগ করার পরে যে ভাগফলটা হয় সেই ভাগফলটা বাম পাশে লিখতে হয়, লেখার পরে যেটা অবশিষ্ট থাকে সেইটাকে ডান দিকে এইভাবে লিখতে হয়, এইভাবে লিখতে হয়। তাহলে বাম পাশে থাকে ভাগফল, ডান পাশে থাকে ভাগশেষ। মাঝখানের চিহ্নটার নাম বিয়োগ না, মাঝখানের চিহ্নটা হচ্ছে হাইপেন, বোঝা যাচ্ছে? ভাগশেষ বোঝায়। তাহলে আমরা বোঝাচ্ছি যে 49 ভাগশেষ 1, বুঝলা? এইভাবে ভাগ করতে হবে প্রতিবার। কত দিয়ে ভাগ করতে হবে? ওই যেটা দিয়ে ভাগ করেছে প্রথমে সেটা দিয়ে ভাগ করতে হবে। প্রতিবারই ভাগ করতে হবে কাকে? এই ভাগফলটাকে, ভাগশেষটাকে না। তাহলে 2 দিয়ে আবার ভাগ করলাম 49কে। দেখিও 49কে ভাগ করলে কত হবে? 2, এখানে কত হলো? 4, 24 দুগুণ 48, 1 বেঁচে গেছে। এই একটা হবে অবশিষ্ট, হাইপেন দিয়ে ডান পাশে লিখলাম 1, ভাগশেষ। আবার ভাগ করব
কাকে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব কাকে? 24কে। 12 দুগুণ 24। কোনো কিছু আর ভাগশেষ আছে? ভাগশেষ নাই। তাহলে ভাগশেষ না থাকলেও মনে করতে হবে শূন্য আছে, যেহেতু শূন্য থেকে শুরু আমাদের সব কিছু। সেই জন্য যেহেতু ভাগশেষ নাই তাই ভাগশেষ শূন্য। আবার ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে ভাগ করব। মনোযোগ দিয়ে শুনো, 2 দিয়ে ভাগ করলে কত হলো? 6। ভাগশেষ নাই, সুতরাং শূন্য। এইভাবে কতক্ষণ ভাগ করব? কতক্ষণ ভাগ করব? মনোযোগ দিয়ে শুনবা। ততক্ষণ ভাগ করব যতক্ষণ না ভাগফল শূন্য হয়। কতক্ষণ ভাগ করব? যতক্ষণ না ভাগফলটা শূন্য হচ্ছে ততক্ষণ তোমাকে ভাগ করতে হবে, এটা নিয়ম। বাস, এবার দেখো, তাহলে আমি আবার ভাগ করলাম 6কে, 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণ 6, ভাগশেষ শূন্য। আবার ভাগ করলাম 3কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, ভাগশেষ 1 থাকলো। আবার এখানে তো শূন্য হয় নাই, তাহলে শূন্য মিলাইতে হবে, এটা কিন্তু নিয়ম। সুতরাং আবার ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে ভাগ করব। 2 কি 1-এর মধ্যে যায়? যায় না, ছোট সংখ্যা যায়, সেই জন্য ভাগফল শূন্য। আর 1, ওই একটাই অবশিষ্ট আকারে থেকে গেল এখানে। এটা হচ্ছে নিয়ম। এবার এইভাবে ভাগফল করে করে ভাগফল শূন্য বানাইতে হবে। শূন্য বানানোর পরে, খুব মনোযোগ দিয়ে শুনো, শূন্য বানানোর পরে ডান দিকে যেই অবশিষ্টগুলো থেকে গেছে, ভাগশেষগুলো থেকে গেছে, হ্যাঁ, সেই ভাগশেষগুলো কাউন্ট করে একসাথে পরপর লিখতে হয়। তবে নিয়ম হচ্ছে এই ভাগশেষগুলো কাউন্ট করতে হয় নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। সুতরাং এখানে কাউন্ট হবে হলো দেখো, ওই দিক থেকে না, এই দিক থেকে যাইতে হবে। এখান থেকে ভাগশেষ শুধু 1 1 1 1 0 0 0 1 1, বুঝতেছো? অতএব এইটার রেজাল্ট হবে, অতএব 99 বেস 10 সমান হবে 1 1 0 0 0 1 1 বেস 2। এইটা হবে এর আনসার। একটু মনোযোগ দাও, পরে লিখি আমরা। এখন আমরা একটা কি শিখলাম ভাই, বলো তো সবাই মনোযোগ দিয়ে। আমরা শিখলাম পূর্ণ সংখ্যা কিভাবে ডেসিমাল থেকে অন্যান্য পদ্ধতিতে কনভার্ট করতে হয়, সেটা শিখলাম। এবার প্লিজ লিসেন টু মি, আমরা এবার অপূর্ণ সংখ্যার একটা উদাহরণ করব। এইটা বাংলাদেশ ব্যাংক পরীক্ষায় আসছে, দেখো 2 নম্বর। গত ক্লাসে মানে এই উদাহরণটাই দিয়েছিলাম আমি সহজ শাখায়। দেখো এই যে ছুটির আগে 2 নম্বরটা হচ্ছে যে কমন একটা অঙ্ক, 0.375, একদম সহজ এবং কমন অঙ্ক, বারবার পরীক্ষায় আসে। দেখো এইটা যদি বেস কত 10 মানে ডেসিমাল পদ্ধতিতে হয়, তাহলে বাইনারি পদ্ধতিতে হট, এটা আসছে, বুঝলা? তখন আমরা কিভাবে সলভ করব, একটু মনোযোগ দিবা। এটা গেল হচ্ছে এই পার্ট। এখন আমরা ফ্র্যাকশন নাম্বার, ভগ্নাংশ শিখতেছি। এটা পূর্ণ সংখ্যা, ওটা ভগ্নাংশ সংখ্যা। দেখো কিভাবে সলভ করতেছি আমরা, মনোযোগ দিও। সহজ একটা ম্যাজিক নিয়মটা হচ্ছে যে পূর্ণ সংখ্যায় যা যা করেছো অপূর্ণ সংখ্যায় তার সম্পূর্ণ উল্টা কাজ করতে হবে। পূর্ণ সংখ্যায় যা করেছি অপূর্ণ সংখ্যায় তার সম্পূর্ণ উল্টা। দেখো তাহলে এখানে রাশিটা কত আমাদের ডেসিমাল পদ্ধতির সংখ্যা কত দেখো তো ভাই। ডেসিমাল পদ্ধতির সংখ্যা হচ্ছে 0.375 এই সংখ্যা। এখানে আমরা কি করেছিলাম, সংখ্যাটাকে কি করেছিলাম, ভাগ করেছিলাম এই ভিত্তি দ্বারা। এখন যে কাজ করতে হবে উল্টা, ভাগের উল্টা কি হয় বলো তো? ভাগের উল্টা হচ্ছে গুণন। সুতরাং এখানে আর আমরা ভাগ করব না, আমরা এখানে গুণন করব এই কোনটা দিয়ে, এই ভিত্তি দিয়ে। তাহলে এইটার সব উল্টা হচ্ছে, কিন্তু ওখানে ভাগ করেছিলাম, এখানে গুণন করলাম। দেখিও ভাই প্লিজ। তাহলে এবার ফলাফল কি হলো একটু দেখো তো প্লিজ। ফলাফল গুণন করো, মনোযোগ দাও। গুণন করলে কি হচ্ছে, 5 দুগুণ 10-এর 0, হাত থাক এক সিম্পল গুণন, হাত থাকলো 1, 7 দুগুণ 14 একে 15-এর 5, হাত থাকলো 1, তাই না? 3 দুগুণ 6-এর একে 7, এরপরে দশমিক, তারপরে 0, যা আছে তাই থাকলো। হ্যাঁ, এটা হচ্ছে না 375কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 0.750 হচ্ছে না, 750। আচ্ছা, এবার ওই আগের নিয়মটাই গুণন করো আর ভাগ করো ততক্ষণই করতে হবে যতক্ষণ না 0 হয়। ওই যে সেই কবি নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতা, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যেদিন এখানকার ভাগফল অথবা গুণফল হবে 0, বুঝতেছ? আমি সেই দিন হব শান্ত। তো দেখো আমি গুণ করতে আসি, এখানে কি 0 হয়েছে? হয় নাই। সুতরাং আমি আবার গুণন করব,
সো আমি আবার গুণন করলাম, কত দিয়ে দেখো তো ভাই, ওই 2 দিয়ে গুণ করলাম। তো এবার 750 দুগুণ কত হচ্ছে, 1500 না? তারপরে সিম্পল, 2 এর 0 0, 5 দুগুণ 10 এর 0, হাত থাকলে কত 1, 7 দুগুণ 14 রেখে 15। এবার গুণনের নিয়ম কি, দশমিক গুণনের নিয়ম কি, যে সবগুলো যা গুণন করতেছি সেগুলো যোগ করতে হবে। ডান দিক থেকে কয় ঘর পরে দশমিক আছে, এইটাই দশমিক নাই, এইটাই দশমিক আছে, ডান দিক থেকে 1 2 3 ঘর পরে দশমিক আছে। গুণ করার শেষে ফলাফল লেখার সময় ডান দিক থেকে 3 ঘর পরে দশমিক দিয়ে দিব, 1 2 3, এখানে দশমিক দিয়ে দিলাম, ব্যাস। এখন আমাদের কাজ কি দেখো তো, অপূর্ণ সংখ্যার কাজ। অপূর্ণ সংখ্যার কাজ হলো, এখানে আরেকটা ম্যাজিক আছে অবশ্য, বলে দিই কথাটা। সেটা হচ্ছে, এটা যে গণিত না, তার প্রমাণ কি দেখো। এই যে আমি যদি লিখতাম 1.5, গণিত এটাকে কি বলতো বলো তো? গণিত এটাকে বলতো, স্যার আপনি ভগ্নাংশ লিখেছেন, ভাঙা সংখ্যা লিখছি না। কিন্তু ফিজিক্স বলতেছে, না স্যার আপনি ভগ্নাংশ লেখেন নাই, আপনি পূর্ণ সংখ্যাও লিখছেন, ভগ্ন সংখ্যাও লিখছেন। এই যে একটা পার্থক্য ইলেকট্রনিক্সের সাথে, মানে এটা হুবহুব গণিত না, গণিতের মতো, বুঝতেছো? অর্থাৎ আমরা যদি 1.5 লিখতাম, তাহলে আমাদেরকে গণিত বলতো যে আপনি ভগ্নাংশ, ভাঙ্গা সংখ্যা লিখছেন। আর ফিজিক্স বলতেছে, স্যার আপনি ভাঙ্গা সংখ্যা লেখেন নাই, আপনি দুইটাই লিখছেন। অর্থাৎ দশমিকের বাম পাশে থাকলে তাকে বলা হয় পূর্ণ সংখ্যা, ডান পাশে থাকলে তাকে বলা হয় ভগ্ন সংখ্যা। এটাই হচ্ছে মজা এখানকার। তাহলে এই যে আমরা কাজটা করে ফেললাম, দেখো এতক্ষণ ভগ্নাংশ ছিল, এবার কি হয়েছে, পূর্ণ সংখ্যা হয়ে গেছে, ভগ্নাংশ হয়ে গেছে। কিন্তু আমাকে গুণ করতে হবে কোনটার, পূর্ণ সংখ্যার কাজ করতে, ভগ্ন সংখ্যার কাজ করতেছি। সুতরাং আমি কিন্তু এই পাশে আসতেই পারবো না, গুণন করব, যা করব এই দিকেই করব, এই দশমিকের বাম পাশে আসা যাবে না। দশমিকের বাম পাশে আসলে আবার এই নিয়ম হয়ে যাবে, বুঝছো? ধরো আমি এই অঙ্কটা করতেছি 37.50, এটা যখন করব তখন আমার নিয়মটা হবে, এইটুকু করতে হবে অপূর্ণ নিয়ম, এই নিয়মে এইটুকু করতে হবে, এই নিয়মে করে এইটুকুর ফলাফল এখানে বসাবা, তারপরে দশমিক দিয়ে এইটুকুর ফলাফল আবার এইভাবে করে এখানে বসাতে হবে, তখন এইটা আনসার হবে। এই জন্য আমি প্রথমে বলছিলাম এটা গণিত না, গণিতের মতো, আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, এটা হচ্ছে ফিজিক্স, তো এই জন্য ফিজিক্সের মধ্যে রাখা আছে এইটা, দেখো। তো যাই হোক, তুমি এবার গুণন করবা কি দিয়ে ভাই, দেখো তো 2 দিয়ে গুণ করবা আবার, বাস। কিন্তু আমি তোমাকে শুধু দেখাইলাম তোমার সীমাবদ্ধতা কতটুকু, তুমি কিন্তু এখানে আসতেই পারবা না, কারণ এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তুমি শুধু এইটুকু গুণন করবা, তাহলে 500 দুগুণে কত হবে, 500 দুগুণে 1000, অর্থাৎ 2 এর 0, ভালো করে বোঝো, 2 এর 0 0, 2 এর 0 0, 5 দুগুণ 10। তুমি কিন্তু এই 1কে গুণন করতে পারবা না, বিকজ এখানে পয়েন্ট দেওয়া মানে তোমাকে বলে দেওয়া হয়েছে, পয়েন্ট আসা মানেই বাম পাশে যাওয়া যাবে না, ডান পাশে। বাম পাশে গেলেই পূর্ণ সংখ্যা হবে, ওটা আলাদা নিয়ম। সুতরাং আমরা 500 দুগুণ 1000 করলাম। এবার এই ডান মূল সংখ্যা কত, 1 2 3 ঘর পর দশমিক আছে, আমরা গুনে গুনে 1 2 3 ঘর পর দশমিক দিলাম। এবার দেখো ডান পাশে সব শূন্য হয়ে গেছে, ফলাফল সব শূন্য হয়ে গেছে, ফলাফল সব শূন্য হয়ে গেছে। সুতরাং স্টপ হেয়ার, আমাদের কাজ শেষ। এবার কাউন্টিং। কাউন্টিং কি, এখানে যা যা করেছিলাম তার উল্টা। এখানে আমরা ফলাফল নিয়েছিলাম কোথায়, ডান পাশে না বাম পাশে, নিয়েছিলাম ডান পাশে। এখানে ফলাফল নেব কোন পাশে, বাম পাশে, ফাইন। এই পাশেগুলো ফলাফল নিব। এখানে নিয়েছিলাম কোন দিক থেকে, নিচ দিক থেকে, উল্টা, তাহলে ওখানে নিব উপর দিক থেকে। এই তো, তাহলে সিম্পল ক্যালকুলেট করো, দশমিকের বাইরের এইগুলো নিতে হবে, তাহলে 0 0 1 1, দ্যাট ইজ রেজাল্ট। বাট এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা কি, একটা গল্প করি, শোনো। যেহেতু কম্পিউটার পার্টটা আজকে শেষ হয়ে যাবে, সেই জন্য একটা গল্প করে দিই। আবার পরীক্ষা তো কাছাকাছি আছে, খুব মনোযোগ দিয়ে শুনবা, গল্প না, এটা একটা ইথিক্স। তা হচ্ছে, প্লিজ আমি তোমাদের সাথে অসংখ্য অগণিতবার বলছি, আবারও বিদায় বেলায় তোমরা যেতে চলেই যাবো, পরীক্ষা দিবা ইনশাআল্লাহ, দোয়া করি প্রিলিমিনারি হয়ে যাক, রিটেনে বেসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো সেই জন্য বলতেছি যে জীবনে কখনো কখনো তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি অনেক বড়, অনেক বুদ্ধিমান, বুদ্ধিমতী, আর অনেক ঠকেছো তুমি, আর ঠকিও না প্লিজ। সেই জন্য কী করবা, আমার স্যারের কথাটা মনে রাখবা। 4টা কাজ কখনো, আমি এটা ঘৃণা করি, আমি নেই না, তুমিও এটা করবা। তুমি যেহেতু আমার স্টুডেন্ট, সেই 4টা জিনিস কি, সহজ প্রাপ্তি কোনোদিন ভালো হয় না, হঠাৎ প্রাপ্তি কোনোদিন ভালো হয় না, দ্রুত প্রাপ্তি কোনোদিন ভালো হয় না, আর বিনা পরিশ্রমে প্রাপ্তিগুলো কখনো ভালো হয় না। সেই জন্য এই জিনিসগুলো নিতে হয় না। এই জিনিসগুলো যারা যারা নিচে অতীতে, তারা সবাই কাঁদছে, বিপদে পড়েছে, হতাশাগ্রস্ত হয়ে গেছে, পরিবেশ তার উল্টো দিকে চলে গেছে। কথা বুঝলা? ধরো তোমাকে প্রধানমন্ত্রী এখন ডেকে বলো তোমাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়ে দিবে, তুমি তো মহাজ্ঞানী, ফেসবুকে যেভাবে লেখো তাতে মনে হয় যে শিক্ষামন্ত্রী তোমাকে বানানো দরকার। এবার তোমাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়ে দিল, তুমি পারবা?
ওইখানকার অবস্থা সিআরে গেলে একদিনই তো কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে তোমার, একদম মানে টাইফয়েড থেকে শুরু করে প্যারাটাইফয়েড হয়ে যাবে তোমার, বুঝো নাই? কারণ তোমার অভিজ্ঞতা নাই, তোমার যোগ্যতা নাই, তোমার ওখানে যাওয়া যাবে না। তোমার ওই অভিজ্ঞতা নিয়ে তারপরে কাজে যাইতে হবে। তোমাকে এখনই বিসিএস ক্যাডার বানাই দিলাম, অ্যাডমিন বানাই দিল, ধরো তুমি চালাতে পারো, অ্যাসিলেন্টে যাইতে পারো, যায় কারে কি মেরে ফেলবা কে জানে, কি করে ফেলবা। কিন্তু ওই অ্যাসিলেন্ট হওয়া পর্যন্ত তোমার যে সরাই উত্তরাই পারাইতে হবে, তোমার যে কষ্টটা হবে, এই কষ্ট সহ্য করতে করতে ওই সিআরের তোমার এমনি যোগ্য হয়ে যাবে, মানে সিআরের চেয়েও তুমি বড় সিআরের যোগ্য হয়ে যাবা, তখন তোমাকে ছোট সিআরের যোগ্য মানে বসাবে, বুঝতেছো? তাহলে বিনা পরিশ্রমে প্রাপ্তি, আমি যে 4টা কথা বললাম মনে রাখবা কিন্তু, হঠাৎ প্রাপ্তি ভালো না, দ্রুত প্রাপ্তি ভালো না, সহজ প্রাপ্তি ভালো না, অ্যান্ড লাস্ট অন বিনা পরিশ্রমে প্রাপ্তি ভালো না। বোঝা যাচ্ছে? আমরা কিন্তু এই কাজগুলো করব না, করলে কপালে কষ্ট হবে, দুঃখ হবে। তাহলে বিনা পরিশ্রমে প্রাপ্তি কি তোমরা নিবা? অবশ্যই নিবা না, হ্যাঁ মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বিনা পরিশ্রমে প্রাপ্তি কোনোদিনও নিবা না, আমিও নেই না। সুতরাং দেখো তো ভাই, এদিকে তাকাও, এখানে কোনো বিনা পরিশ্রমে প্রাপ্তি নিয়েছো কিনা? অবশ্যই তুমি নিয়েছো। আর যদি নিতে থাকো তাহলে কিন্তু চোখে পানি আসবে। এইদিকে তাকায় দেখো তো, বিনা পরিশ্রমে প্রাপ্তি নিয়েছো তুমি? এই যে শূন্যটা ধরেছো তুমি, 1 2 3 4টা, 2টা শূন্য, 1 2 3 4, এই 4টা ডিজিট লিখছো না? বাট আনফর্চুনেটলি এই যে প্রথম শূন্যটা তুমি নিছো, তোমার কোনো রাইট নেই ওটা নেওয়ার, কারণ তুমি পরিশ্রম করো নাই, তুমি তো যোগ্যতাই না অর্জন করো নাই। তুমি কিভাবে আশা করো আমি একদম ইয়া হয়ে যাবো, এখনই বিশেষ ক্যাডার হয়ে যাবো? যোগ্যতা হইলে পাবা তুমি, তো এখানে তুমি তো কাজ করো নাই, তুমি কি করে আশা করো? এটা তুমি ভুল করেছো, অন্যায় করেছো, তোমার চোখে পানি আসবে, ভুল হয়েছে অঙ্কটা, সেই জন্য ওইটা নেওয়া যাবে না। আমি যেখান থেকে কাজ করেছি, এখান থেকে কাজ করেছি, এখান থেকেই ফলাফল নেব, সুতরাং একটা শূন্য কম হবে, দ্যাট ইজ দ্য রেজাল্ট। মনে থাকবে? সো এইটা হচ্ছে কাহিনী। তাহলে আনসার হলো এইটুকু, 3টা শূন্য, কারণ যেখান থেকে কাজ করছে সেখান থেকে ফলাফল নিব, ওটা বাদ। তাহলে এইটা হচ্ছে রেজাল্ট। এখন এটা কি পূর্ণ না অপূর্ণ? অপূর্ণ। সুতরাং অপূর্ণ লক্ষণ কি? একটা দশমিক দিতে হয়, আগে দিয়ে দিলাম। আর দশমিক এমনি লেখা যায় না, সামনে একটা শূন্য দিয়ে লিখতে হয়, একটা ভদ্রতার লক্ষণ, তাই দিলাম। মূল রেজাল্ট হচ্ছে এইটুকু। আর এটা হচ্ছে দশমিক আগে থেকে ছিল, তাই এইটুকু আগে থেকেই ছিল, এই জন্য ওখানে রাখছি, তাই আগে দিয়েছি এইটুকু, কিন্তু মূল অঙ্ক করেছে এইটুকু। বুঝতেছো সবাই? সুতরাং দ্যাট ইজ দ্য রেজাল্ট। সো আমি আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো। এখন তুমি অতএব রেজাল্ট ইজ দ্যাট কি? 0.375 বেস 10 ইকুয়াল টু 0.011 বেস 2। এই অঙ্কটা অনেকবার আসছে পরীক্ষায়। এখন আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আমি একদম ইজি করে বুঝাই দিচ্ছি। লিমন কি লিখছো স্যার? এইখান থেকে আর কি কি পড়ে, এখান থেকে বলতেছি দাঁড়ো, সব বলতেছি, একটু ধৈর্য ধরো। আচ্ছা, এইটুকু লিখছো সবাই? হ্যাঁ, আচ্ছা। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক এটুকু করে নাও, আমি আর একটু প্র্যাকটিস করাই দিচ্ছি। সবাই এটা লিখছো তো? এখন তোমরা ডেসিমাল টু বাইনারি করেছো না? এখানে 2টা করে ফেলো একটু, হ্যাঁ শর্ট করে ফেলো। আমরা ডেসিমাল টু এই 2টা করি, লেখো। একই অঙ্ক দিয়ে প্র্যাকটিস করবো। সবাই হেডলাইন চেঞ্জ করো। ডেসিমাল টু অক্টাল, সবাই হেডলাইন চেঞ্জ করো। ডেসিমাল টু অক্টাল, হ্যাঁ এটা করো, এইভাবে করো তো কত হয়? একদম একইভাবে করতে হবে। এই সমস্ত নাম্বার থেকে ফোন আসে কেন? 121 2400 গ্রামীণ ফোন থেকে ফোন দিচ্ছে না? করো, সবাই করো এগুলো। এই 2টা করো, আগের মতো করে দাও আমাকে, করে আনসারটা জানাও, তাইলে হবে। একই সংখ্যা দিয়ে করলে সুবিধা হবে, ভুলটা ধরা যায়। আমরা প্র্যাকটিসটা করি। আচ্ছা ঠিক আছে অ্যানি, বুঝতে পেরেছো? ইলিয়াস উদ্দিন, ওকে স্যার, ঠিক আছে, তোমরা একটু করো এগুলো। দেখো যারা করতে পারছো আলহামদুলিল্লাহ, আর যাদের হচ্ছে না দেখে খেয়াল করিও। আগের মতো একদম সেম আগের মতো। এবার 2 এর জায়গায় 8, তাহলে 8 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 8 আর 8, তাই না? তার এর মধ্যে গেল কয়বার? 19। 8 2 16, বাঁচলে কত রে? 3, তাই না? আবার ভাগ করলাম 8 দিয়ে, কত হচ্ছে? 8 আর 8, বাঁচলে কত? 4। আবার ভাগ করলাম 8 দিয়ে, 8 কি 1 এর মধ্যে যায় না, 0। সুতরাং 1 ভাগ যা ছিল সেইটি অবশেষ থাকে গেল। সুতরাং রেজাল্ট হবে এখানে কত? নিচ থেকে উপরে 1 4 3। অতএব 99
সবই পারবা তোমরা, যে কোনো অঙ্ক দিলেই পারবা। এখন সমান 3 4 কত হচ্ছে 8, এটা হচ্ছে আনসার। এটা একদম সহজ। দেখো 0.375 গুণন 8, হ্যাঁ 5 8 40 শূন্য হাত থাকলে কত 4, 7 8 56 আর 4 কত হচ্ছে 60, 60 শূন্য হাত থাকলে 6, 3 8 24 আর 6 কত, সরি 30, এক্সট্রা সরি 30, তাহলে 30 হইলে গুণন শেষ। এবার আমরা কিন্তু এই পর্যন্ত গুণন করি, তাই না? 30 হয়ে গেছে। এবার 1 2 3, 3 ঘর পর দশমিক, 1 2 3, 3 ঘর পর দশমিক, এক লাইনে শেষ অঙ্ক। সুতরাং এটার এখান থেকে তো আনসার হবে না, আনসার তো হওয়া উচিত ছিল এই দুইটা, তাই না? 0 3, কিন্তু আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করলাম এটা আনসার নেওয়া যাবে না, কারণ ওটা তো আসেই, ওটা তো কাজ করি নেই, কিছু করি নেই। সুতরাং ওটা আনসার না, আনসার শুধু 3 হবে। আচ্ছা, শুধু 3 হলো আনসার। দেখো শুধু 3 হলো এখানকার আনসার, কিন্তু 3 তো পূর্ণ সংখ্যা, তাহলে এর আগে একটা দশমিক দিতে হবে না, অপূর্ণ বুঝাইতে হবে, অপূর্ণ বুঝালাম। আর দশমিক এমনি লেখা যায় না, স্বাভাবিক নিয়ম, বাম পাশে একটা ভদ্রতা, বাম পাশে 0 দিতে হয় একটা, বাস, তাহলে এটা হচ্ছে আনসার। অতএব রেজাল্ট হচ্ছে 0.375, কত যেন এটা ডেসিমাল সমান, এখানে অক্টাল হচ্ছে 0.3, এটা হচ্ছে অক্টাল পদ্ধতিতে। দেখবে একদম ইজি, ভেরি সিম্পল এগুলো। হ্যাঁ, এরপর আরেকটা করো। হয়েছে, থ্যাংক ইউ, হয়েছে জুয়েলার না, হ্যাঁ ফাইন। এরপরে আরেকটা করো একই রকম। এবার লেখো হেক্সাল, সবাই লেখো হেক্সাল। হ্যাঁ, হেক্সাল বা হেক্সাল। এবার এক কাজ করো, এখানে 16 লেখো, এইখানে 16 লেখো, লিখে 16 নিজেরা করো একটু। লিখছো? তাহলে প্রথমটা কি হচ্ছে, করো সবাই করো একটু, একেবারে সহজ, এটা একদম সহজ, করো তো। তবে এই নিয়মটা কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম। হ্যাঁ, এখানে আর অন্য অন্য সংখ্যা দিয়ে একটু প্র্যাকটিস করবা বাসায়, আর যে কোনো সংখ্যা দিয়ে। হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। কে অ্যানি হয়েছে, মেঘলাকাশ, হ্যাঁ হয়েছে, দেখো থ্যাংক ইউ। দেখো ভাই, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বিসিএসের জন্য। এখানে আরও কিছু জটিল জটিল সংখ্যা টঙ্কা আসবে, আমি বুঝাই দিচ্ছি একটু। দেখো এটা করে নেই, তারপর বুঝাই দিচ্ছি। তোমরা অন্য যে কোনো সংখ্যা দিয়ে প্র্যাকটিস করবে, এটা খুব ইম্পর্টেন্ট বিসিএসের জন্য। দেখো 99, এটা সহজ, আমি যেটা লিখছি এটা সহজ। তাহলে ভাগ করলাম কত দিয়ে, 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6 16 96, 6 বাঁচলে কত 3, আবার ভাগ করলাম 16 দিয়ে, 16 কি যায় না, 0, তাহলে ওই যা ছিল সেইটাই ভাগশেষ থেকে গেল 63। তাহলে হচ্ছে এখানে রেজাল্ট হচ্ছে 6 3। অতএব রেজাল্টটা হবে 99 বেস 10 ইকুয়াল টু 63, 6 3 বেস 16। এটা হচ্ছে এর কনভারসেশন। আর এখানে হচ্ছে কি দেখো তো ভাই, 0.375 গুণন কত 16। এটা ভেঙে ভেঙে গুণনও করা যায়, একবারে গুণনও করা যায়। হ্যাঁ, তোমার যেভাবে সুবিধা হয়। হ্যাঁ, একবারে গুণ করতে পারো, ভেঙে ভেঙে গুণ করতে, একবারে করলেও সুবিধা, করতে পারো, তাড়াতাড়ি হবে। 5 16 80 শূন্য, খেয়াল করো, 5 16 80 শূন্য হাত থাকলে কত 8, 7 16 112, 7 16 হ্যাঁ 112, হ্যাঁ ঠিক আছে, 7 16 112, 112 আর ওই 8 কত হচ্ছে 120, 120 শূন্য, 120 হলে হাতে থাকবে কত 12, কারণ 100 পর্যন্ত হাতে 10 আর ওই 20-এর জন্য 2, তাহলে 12 হাতে থাকে। 120 হলে হাতে থাকে কত 12, তাহলে 12 3 16 48, হ্যাঁ 3 16 48, 48 আর 12 কত হচ্ছে 60। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে 1 2 3 ঘর পর দশমিক, এই তো আগের মতোই, এই ছোট্ট অঙ্ক, আগে ছিল 3, এবার হচ্ছে 6। সুতরাং রেজাল্ট হচ্ছে কত 6। আর যেহেতু পূর্ণ সংখ্যা হয়ে গেল, তাই আগে একটা বুঝাই দিলাম এটা লিখে যে এটা অপূর্ণ। অতএব রেজাল্ট হয়ে গেল 0.375, ঠিক আছে, বেস 10 ইকুয়াল টু হচ্ছে 0.6 বেস 16। এটা এইভাবে তুমি সবগুলো প্র্যাকটিস করবা। এখন মজার বিষয়টা হচ্ছে, শোনো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা, কাহিনীটা কোথায়, টুইস্টটা কোথায়। তুমি এইভাবে যে গুণ করতেছো, এমনও তো হইতে পারে তুমি গুণ করতেছো 16 দিয়ে, ভাগ করতেছো 16 দিয়ে। দেখো না ভাই, 16 দিয়ে ভাগ করতে গিয়ে এই যে ভাগফলগুলো যা হয় হোক, সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ভাগশেষগুলো, কিন্তু ভাগশেষ কিন্তু
16 না হয়ে 15 হইতে পারে। এই যে 6, 7, 8, 9, 16 কখনো ভাগশেষ হবে না, ভাজক আর ভাগশেষ কখনো সমান হয় না, কিন্তু কম তো হয়। তাহলে 16 যদি আমাদের এখানে ভাজক হয়, বুঝতেছো, তাহলে তার ওই ভাগশেষটা কি হইতে পারে? 15 হইতে পারে, 1ও হইতে পারে, 0 হইতে পারে, 14 হইতে পারে, 13 হইতে পারে, 16-র নিচে যে কোনো হবে। তাহলে যদি এখানে এই দেখো এই জায়গাটায় মজাটা, এখানে প্যাচটা, এখানে জটিল অঙ্ক দিলে বাংলাদেশ ব্যাংকে যেগুলো আসে, এই জায়গায় যে অবশিষ্টগুলো থাকতেছে, সেই অবশিষ্ট যদি 9 পর্যন্ত গেলে কোনো ঝামেলা নাই, কিন্তু অবশিষ্ট 10ও তো হইতে পারে, অবশিষ্ট 11ও থাকতে পারে। এই জায়গাটায় হতে পারে না, এগুলো 12 হইতে পারে, 13 হইতে পারে, 14 হইতে পারে, 15 হইতে পারে, 16 তো হবে না, 16 তো মিলেই গেল। এইগুলো যদি ভাগশেষ থাকে, তখন এই লেখার সময় এইখানে যদি থাকে, এইখানে যদি থাকে, এগুলো আসে, তখন লেখার সময় তোমাকে একটু কাইন্ডলি কষ্ট করে খেয়াল রাখতে হবে। 10 হয়ে গেলে 10 না লিখে ওই যে এ লিখতে হবে, এইটা হয়ে গেলে এইটা না লিখে বি লিখতে হবে রেজাল্ট লেখার সময়, তাতে তো মিলে যাবে। 0, 3, 4, 12 লিখলে কেমন হয়ে গেল না, এই জন্য। তারপরে এই জায়গায় লিখতে হবে হচ্ছে কত, সি, এই জায়গায় ডি, এইভাবে সবগুলো লিখতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের একটু ওই এডিতে ডিডিতে যে কোশ্চেনগুলো আসছে, দেখো এইটাই আসছে বারবার, এবং এখানে ওই যে এরকম কিছু সংখ্যা আসছে। তাহলে তোমার প্রতি আমার অনুরোধ হচ্ছে, এই যে 3টা নিয়ম দেখাই দিলাম, মানে একই নিয়ম, এইটা একটু পড়বা। আর হচ্ছে ওই উল্টা দিক থেকে আসার নিয়ম। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের জন্য সহযোগিতার একটা বই নিতে পারো, সেটা হচ্ছে যে কেনার দরকার নাই, যার কাছে আছে, অথবা যে কোনো গাইডের শেষে দেওয়া আছে, সেখান থেকে সলভ করতে পারো। অথবা ইন্টারমিডিয়েট মজিবুর রহমান স্যারের যে বইটা আছে, অনেকের কাছেই আছে, পুরাতন ইয়াতের দোকানে কিনতে পাওয়া যায়, 50-60 টাকা পাওয়া যায়। অথবা যার কাছে আছে তার কাছ থেকে 2টা পৃষ্ঠা 3টা পৃষ্ঠা ফটোকপি করে নিবা, নিলে ওই নিয়মগুলো লেখা আছে, সেভাবে তোমরা করবা। এখানে কে লিখছে? জুয়েল রানা স্যার, আস্কি কোড, বিসিডি কোড, তারপরে কি লিখছো রে, এনকোডিং, ডিকোডিং, এগুলো কি লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে। এনকোডিং তো আস্কি কোড তোমাকে পড়তে দিলাম, এনকোডিং ডিকোডিং আমি পড়াবো, সামনে ক্লাসে পড়াবো, কালকেই পড়াবো, কালকে না, কাল তো শুক্রবার, পরের দিন নেক্সট ক্লাস। এনকোডিং ডিকোডিং আমি পড়াই দেবো তোমাদেরকে, শুধু আস্কি কোড পড়তে বলছি। এনকোডিং ডিকোডিং, হ্যাঁ, এগুলো আমি পড়াই দিচ্ছি, আমি নিজে পড়াবো আর কি, সমস্যা নাই। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক মানে এখান থেকে যা যা পড়বা, সাজেশন লিখে নাও। আগে প্রথমে এখানকারটা লিখে নাও, এখানে কোনটা বাকি থাকলো সেটা আজকে এখনই বাসায় গিয়ে পড়বা। তোমাদের জন্য এখন অবশিষ্ট থাকলো হচ্ছে যে নিয়মটা, অবশিষ্টটা হচ্ছে কি জানো রে, তোমার হলো হেক্সাল, অক্টাল, বাইনারি, এই 3টা থেকে ডেসিমালে আসতে হবে কিভাবে, সেটা তোমরা পড়বা। এটা তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এটা হোমওয়ার্ক, HW পড়ে নিও, না পারলে আমি দেখাবো, তবে একটু দেখে নিও তোমরা। আর তোমাদের সাজেশন কম্পিউটার সায়েন্স থেকে সবগুলোই পড়া, পুরো সিলেবাসটাই সাজেশন, তার মধ্যে যেগুলো পড়বা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হবেই, কয়েকটা লিখে নাও, যেগুলো বাদ দিবা না। তার মধ্যে লেখো, সাজেশনগুলোর মধ্যে লেখো ইনপুট ডিভাইস, এর দিয়ে এখানে লিখে নাও OMR, OCR, HWR, হ্যাঁ, তারপরে MICR, এই 4টা পড়বা। আউটপুট ডিভাইস, একটু সাজেশন লিখে নাও। আউটপুট ডিভাইসের মধ্যে পড়বা মনিটর, প্রিন্টার, এই 2টাই পড়বা। প্লটারও পড়তে পারো, প্লটার, হ্যাঁ, প্লটার হচ্ছে বড় ধরনের প্রিন্টারগুলো। আচ্ছা, গেল। এরপরে তুমি পড়বা হচ্ছে, হ্যাঁ, এখান থেকে আর মেমোরিটা আলাদাভাবে দেখে নিবা, মেমোরি কয় প্রকার, কোনটা কোথায় ব্যবহার করে মেমোরি। এরপরে পড়বা জেনারেশন অফ কম্পিউটার সিস্টেম, জেনারেশন অফ কম্পিউটার। তারপর লিখবা জেনারেশন অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ জেনারেশন, এটা পড়বা। এরপরে পড়বা হচ্ছে লজিক গেট, প্রশ্ন কিন্তু আসবে, লজিক গেটস খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো বাধ্যতামূলকভাবে দেখবা। হ্যাঁ,
বাস তারপরে আমি আবার শেষের দিন কয়েকটা কথা বলবো। এই কটা আজকে বলে নাও, কালকে পরের দিন আমার ক্লাস আছে, না বুঝলে আলোচনা করা যাবে। হ্যাঁ, এই কটা পড়ো ইনশাল্লাহ। আবার দেখা হচ্ছে শনিবারের দিন। হ্যাঁ, শনিবার দিন তোমাদের সাথে আইসিটি ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ। শনি রবিবার আছে 2 দিন, ওই 2 দিন ক্লাস মিস করো না। ভালো থাকো সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাঙ্কস টু অল, আল্লাহ হাফিজ।